মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। এটা আমার নানাকে নিয়ে একটা ঘটনাটা কোথায় বা কখন ঘটেছিল সেটা বলার নিষেধ আছে। আমার নানা খুবই ধার্মিক ছিল, অনেক অনেক দোয়া এবং সূরা কালাম তিনি জানতেন এবং অনেক আমল করতেন। জিনে বিশ্বাস ছিল তার প্রখর। নানা ও তার ভাই ছিলেন নৌকা ভ্রমণ প্রিয়, তারা প্রায় সময় ভ্রমণে বের হতেন। তো একদিন নানা ও নানার ভাই ভ্রমণে বের হন। নৌকা তাদের নিজস্ব ছিল, তাই কোনো মাঝিও ছিল না, এজন্য তারা নিজেরাই নৌকা বাইতেন। দুজনের সময় ভাগ করে নিয়েছিলেন। মাগরিবের আজান দেবার অনেকটাই সময় আগে নানা নৌকা চালানোর সময় আসে। তো নানা নৌকা বাইতে থাকেন। কিছু দূর পর যাবার পরে তার মনে হলো নৌকা সামনে আগাচ্ছে না। ভাবলো চরেতে কি আটকা পড়লো নাকি, তাই নানা পানিতে নামার পরিকল্পনা করে। পানিতে এক পা ফেলার পর মনে হয় পানি প্রচন্ড গরম, যেমন পানিটাকে ফোটানো হচ্ছে। তাই না নেমে লগি দিয়ে যাওয়ার চেষ্টা করে তিনি, কিন্তু যে লগিটা ছিল সেটাও ভেঙে যায়। তারা কিছুটা ভয় পেয়ে যায় সেই মুহূর্তে, তাই বৈঠা দিয়ে বাইতে লাগে। কিন্তু নদীতে কোনো স্রোত ছিল না, তেমন একটা ঢেউ নাই। হঠাৎ আচমকা একটা ঢেউ এসে বৈঠাটা ভাসিয়ে নিয়ে যায়। সাথে সাথে নানার ভাই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে নানা হঠাৎ দেখে পানিতে কয়েকটা ছায়া জাতীয় ছুটে বেড়াচ্ছে, দেখতে কিছুটা নেকড়ের মতো। সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে। নানা যতই দোয়া পড়ে কিছুই হয় না। নৌকার কাছে এসেই তার দিকে চেয়ে আছে। আচমকা সেটা চলে যায়। নানা ভয়ে, এরপর নানা তার ভাইয়ের জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান আসার পর তিনি বুঝতে পারে নৌকাটা দুলছে। এমন সময় লাল রক্তে পানি ছেয়ে গেল চারিপাশে। তারা তো ভয়ে আবারও জ্ঞান হারানোর অবস্থা। আবার হঠাৎ যে লাল রংটা ছিল, সে লাল রক্ত ছিল, সেই রক্তের কালারটা চলে যায়। সাথে সাথে তারা জ্ঞান হারায়। তখন যখনই মাগরিবের আজান দিল তখন তাদের জ্ঞান ফেরে এবং তারা দেখতে পায় একটা পুরাতন মসজিদের পাশে তারা পড়ে আছে। তখন তারা ওই মসজিদে গিয়ে ওযু করে এবং নামাজ পড়ার চিন্তা করে। ভয়ে মসজিদের ইমামকে জানায় জিনিসটা। ইমাম, মুয়াজ্জিন ও তিনজন অচেনা ব্যক্তি তাদের কাছে। তারা তাদের দেখতে পেয়ে বলল তারা কিভাবে এখানে এসছে। নানারা কিছু না বলে মসজিদ থেকে বেরিয়ে আসে। পরে আশেপাশের অনেককে জিজ্ঞেস করে জানতে পায় তারা তার গ্রাম থেকে প্রায় 23 কিলোমিটার দূরে পৌঁছে গেছে। বাসায় পৌঁছাতে তাদের রাত 12টা বেজে যায়। পরদিন সকালে নানা ও তার পরিবারের সবাই মিলে সেই ঘটনা নিয়ে আলোচনা করে। অবশ্য তখন যিনি ঘটনা শেয়ার করছেন খুব ছোট ছিল, সেজন্য তিনি আলোচনা বুঝতে পারেননি। আলোচনার পর সবাই বলল একজন হুজুরকে ডেকে আনতে। একজন পীর সাহেবকে ডেকে আনা হয় এবং ঘটনা বলা হয়। তখন পীর সাহেব কিছু না বলে পীর সাহেবের বাসায় নিয়ে যায় তাদেরকে। ফজরের আজান দেবার ঘণ্টা খানেক পর পীর সাহেব তাদের ডেকে সেই নদীর তীরে নিয়ে যায়। এরপর তাদের একটা কুরআন শরীফ দিয়ে কিছু অংশ তিলাওয়াত করতে বলে। তিলাওয়াত শেষ হলে এক টুকরা কাগজ কিছু লিখে তার মধ্যে একজনকে নদীতে নামতে বলে। তখন নামতে রাজি হয় এবং নানা নামতে রাজি হয়। তো নানাকে বলা হয় এই কাগজটা একটা লাঠির মাথায় বেঁধে নদীর মাটিতে পুঁতে দিতে। এরপর নানা পানিতে নেমে কাগজের টুকরা লাঠির মাথায় বেঁধে মাটিতে পুঁতে দেয়। কিছুক্ষণ পর লক্ষ্য করে যে পানি থেকে সেই নেকড়ের ছায়া ভেসে আসছে। পীর সাহেব বলেছে যে এরা হয়তো ক্ষতি করতে আসছে এবং তাদের সাথে কথা বলতে, তুই ক্ষতি করছিস কেন ওদেরকে? তখন একটা আওয়াজ আসে পানি থেকে, ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। তো পীর সাহেব বলে তুই চাস কি এখন? পীর সাহেব, তোর ছেলেকে মেরে ফেলেছে মানে কি? আবার আওয়াজ আসে, প্রতিশোধ। তখন নানা ও তার ভাইকে নিয়ে ওই পীর সাহেব চলে যায় এখান থেকে। নানার হাতে একটা তাবিজ দেয়। নানার ভাইকে বলে তুমি তোমার বাড়িতে গিয়ে একটা গরু একটা ছাগল কোরবানি দাও, মাংস 3 ভাগ করো, 1 ভাগ পরিবারের সবাইকে খাওয়াবে, তারপর তুমি খাবে, 2 ভাগ কোনো ইয়াতিমখানায় দান করে দেবে, 3য় ভাগ গরিব ছেলেদের খাওয়াবে। নানার বাড়ি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ওই পীর সাহেব কিছু করলেও সেটা তারা জানতো না এবং 2 বছরের মধ্যে আর পরে কিছু আর হয়নি সেই বাসার সাথে। তো এই ঘটনা পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়েছে প্রান্ত ভাই। এবং এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ ইসমাইল শেখ, যার বাড়ি গাজীপুর জেলায়। আর ঘটনাটি মূলত তার খুব কাছের বন্ধু এবং প্রতিবেশী নাইমের সাথে ঘটেছিল বছরখানেক আগে।
নাইমদের পরিবার ব্যবসায়িক পরিবার, তার বাবা একজন পেশাদার ব্যবসায়ী এবং বেশ নামাজ কালামি মানুষও বটে। একজন পরহেজগার মানুষ হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। আর নাইমদের যেখানে বাসা এবং ইসমাইল ভাইদের যেখানে বাসা, সেখান থেকে দোকানে আসতে, মানে ওনাদের যেখানে বাজার আর কি, যে বাজারে ওনাদের ব্যবসা বাণিজ্য রয়েছে মানে নাইম ভাইদের, সেখানে পায়ে হাঁটা পথ হচ্ছে 10 মিনিটের রাস্তা। তো সাধারণত কি হয়, রাত 10টার দিকেই বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর যেহেতু ওটা একদম গ্রাম এলাকা, গ্রামের বাজার, আর গ্রামের বাজার মানে এখনো কিন্তু মানে রাত 10টা মানে অনেক রাত। এদিকে এই ইসমাইল ভাই, নাইম ভাই, ওনাদের কিন্তু একটা অভ্যাস ছিল যে এই দোকানপাট যখন বন্ধ হয়ে যেত, ওনারা রাত 10টার দিকে বসে কিছুটা সময় আড্ডা দিতেন। এর মধ্যে নাইমের আবার অভ্যাস ছিল সিগারেট খাওয়া, তাই মাঝে মাঝে সে বন্ধুদের সাথে বসে সিগারেটও খেত। আর একটা কাজ করত, সেটা হলো যে ওনাদের বাজারের একটা দোকানে ওয়াইফাই কানেকশন ছিল। ও তো ওয়াইফাই পাসওয়ার্ডটা ওনাদের কাছে ছিল। তো ওনারা যেটা করতো, দিনের বেলা তো আসলে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ থাকতো না, রাতের বেলা দোকান বন্ধ হয়ে গেলে ওই দোকানের কাছে গিয়ে ইউটিউবে ঢুকে অফলাইনে বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে রাখতেন, বাড়িতে গিয়ে সেগুলো দেখতেন। নাটক, তারপরে মুভি, এই জিনিসগুলো অফলাইনে ডাউনলোড করে রাখতেন। তো যেদিন ঘটনা ঘটে তার আগের দিন মানে আগের রাত্রে আর কি, নাইম একা একা যাচ্ছে, ওই দোকান থেকে কিছুটা সময় ওই যেখানে ওয়াইফাই রয়েছে আর কি, সেখানে কিছুটা সময় কাটিয়ে কিছু মুভি ডাউনলোড করে বাড়ির দিকে যাচ্ছে। তো বাড়ির দিকে যাওয়ার সময় একটা জায়গা রয়েছে, যে জায়গাটার বর্ণনা না দিলেই নয়। বাজার থেকে যখন বাড়ির দিকে যাবে, খুব কাছাকাছি আর কি, তো বাজার থেকে বের হয়ে একটি স্কুল রয়েছে এবং স্কুলের মাঠ রয়েছে। আর ওই মাঠের একটা পাশেই রয়েছে একটি খাল। খালটা বেশি বড়ও না বা ছোটও না, মাঝারি আকৃতির আর কি। আর পথেই রয়েছে বাঁশবাগান। তো অনেকেই বলা বলি করে যে ওই বাঁশবাগানের মধ্যে রাতের বেলা অনেক বড় বড় গরু, ছাগল, ঘোড়া এইগুলো নাকি চলাফেরা করতে দেখে। মানে এগুলোর আকৃতি স্বাভাবিক তুলনায় অনেক বড়। তো যাই হোক, উনি যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে একটি জায়গায় চলে আসেন যেখানে 15 ফিট দূরে দূরে বড় বড় 3টি আম গাছ রয়েছে। তো সেখানে দেখে যে ইসমাইল ভাই বসে আছে, নাইম দেখছে। তো নাইম জিজ্ঞেস করছে যে, ইসমাইল এখানে বসে আছিস কেন? তখন বলে যে ইউটিউবে মুভি ডাউনলোড করছি। তখন নাইম বলে যে, আচ্ছা তাহলে মুভি ডাউনলোড এখানে বসে, এখানে কি নেটওয়ার্ক পায়? বলে হ্যাঁ, বাজার থেকে এখানে খুব ভালো নেটওয়ার্ক পায়। সত্যি, সে তার মোবাইল ফোন বের করে দেখে এখানে বেশ ভালো নেটওয়ার্ক। যে কোনো কারণে হতে পারে যে অথবা ফাঁকা এরিয়া, ওইখান থেকে নেটওয়ার্কটা ভালো পাচ্ছে। তখন সেও মানে নাইমও এই সুযোগে আরো একটি নাটক ডাউনলোড করে নেয়। তারপরে দুজনে একসাথে কিছু সময় পরে চলে আসে। যেহেতু রাতের বেলা যখন মানে রাত 10টার দিকে বাজার বন্ধ হয়ে যেত, তখন দোকানে যদি ওই আশেপাশে কেউ ঘোরাফেরা করে, তখন পাহারাদাররা এসে মানে হইচই শুরু করে যে, এই তোমরা এখানে কেন, যাও বাড়িতে যাও, এত রাত্রে এখানে ঘোরাফেরা করছো কেন? তো এই কারণে আসলে ওই বেশি সময় ওই দোকানের আশেপাশে ওই ওয়াইফাই থেকে ইউটিউবে অফলাইনে ডাউনলোড করতে গেলে ওই পাহারাদাররা এসে মানে চিল্লাচিল্লি করে। বিষয়টা আসলে কারোরই ভালো লাগার কথা নয়। তো নাইম চিন্তা করে, ভালোই তো হলো, এখন থেকে ওইখানে দাঁড়িয়ে রাতের বেলা আর কোনো মুভি ডাউনলোড করব না বা নাটক ডাউনলোড করব না, সোজা আম গাছের কাছে চলে আসবো, এখান থেকে সুন্দর করে বসে বসে ধীরে সুস্থে ডাউনলোড করে নিয়ে যাবো। আর এই কথাটা কাউকে বলবো না। যদি আমাদের বন্ধু বান্ধবরা অন্যরা কেউ জানে যে এখানে বসে খুব ভালো করে ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়া যায়, তাহলে ওরাও তো এসে এখানে বসবে, তখন স্পিড কমে যাবে। তো এই কারণে মোটামুটি এই ঘটনাটা ওই ইসমাইল ভাই এবং নাইম এই দুইজন জানতো যে ওই জায়গাটা বসে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। পরের দিনের ঘটনা, পরের দিন ব্যবসায় কাজে তার বাবা একটু বাইরে ছিল এবং এই কারণে দোকানে বেশ সময় দিতে হয়েছিল নাইমকে। ওই দিন মোটামুটি তার বাবার দোকানে আসেনি, এই জন্য রাত 10টার দিকে সে দোকান বন্ধ করে সে আর ওই ওয়াইফাই ওয়ালা দোকানের দিকে যায় না, কারণ সে তো জানে যে আম গাছের ওইখানে গেলে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যাবে। সে দোকান বন্ধ করে
ওই আম গাছের কাছে চলে যায়। আর তখন মোটামুটি আশেপাশে আর কেউ ছিল না, সেই সবার শেষে দোকান বন্ধ করেছে, এবং সবার শেষে দোকান বন্ধ করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে একটু সময় নিয়ে সে ওয়াইফাই চালাবে। সে যখন দোকান বন্ধ করে ওই আম গাছের কাছে যায়, যাওয়ার পর দেখে যে আজ রাতে আর ইসমাইল আসেনি। ইসমাইলকে সে আর ফোনও দেয়নি। সে চিন্তা করলো সেও তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে, দ্রুত একটু ওয়াইফাই ডিলেটের কাজ করে সে বাড়িতে যাবে আর কি। তো অদ্ভুত ব্যাপার হলো, গত রাত্রে যখন বসে বসে ওয়াইফাই চালাচ্ছিল তখন খুব দ্রুত সবকিছু ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু সে যে এই যে বসে আছে, ডাউনলোড আর হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করছে, ডাউনলোড হয় না, কিন্তু মানে নেটওয়ার্ক কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, ওয়াইফাই নেটওয়ার্ক। সে চেষ্টা করে যাচ্ছে, এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানে না, সে তার মতো করে চেষ্টা করে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো ওই আম গাছের উপরে খচমচ খচমচ আওয়াজ শুরু হয়ে গেল। তো শুরুতে ও আসলে বিষয়টা টের পায়নি, কারণ একদিকে সে ডাউনলোড করছে আর একদিকে সে ফেসবুকিং করছিল। পরে একবার মনে হলো আম গাছটি মৃদু নড়ে উঠল। আম গাছ নড়ে ওঠার মতো কিন্তু বাতাস আশেপাশে ছিল না। তখন সে উপর দিকে তাকায়। উপর দিকে তাকানোর পরে সে যেটা করে, ভালো করে দেখতে পায় না, খালি মনে হচ্ছিল উপরে কিছু একটা আছে। তো ও আসলে অত কিছু চিন্তা করেনি যে কি আছে না আছে। ও কি করেছে, মোবাইলের আলোটা জ্বালিয়েছে, মানে টর্চ লাইট, যেটা মোবাইলের ফ্ল্যাশ লাইট মূলত যেটাকে বলে। তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, জ্বালানোর সাথে সাথে দেখে যে খুব বড় মোটা সোটা কিছু একটা, মানে এটা বানর বা হনুমান থেকে অনেক বড় কিছু একটা, এরকম মনে হলো আর কি। এক লাফে এক গাছ থেকে আরেক গাছে চলে গেল। এ দৃশ্য দেখে ও ভয় পায় যে কি, এটা কি দেখলাম, এটা তো বানর বলে মনে হয় না, আমাদের আশেপাশে বানর তো কখনো দেখিনি, আর এত রাতের বেলা তো বানর থাকার কথাও না। তো হতে পারে কোনো কারণে বানর আসতেও পারে। তো যাই হোক, সে চিন্তা করেছে যেটা গেছে গেছে, সে তার কাজে মন দেয়, ফেসবুকিং শুরু করে। মাঝে মাঝে দেখছিল যে তার ডাউনলোডিং এর কতদূর অগ্রগতি হলো। এর মধ্যে কি হয়, ওই গাছটি আবার নড়ে ওঠে। এবারের নড়াটা মনে হয় একটু বেশি মনে হলো তার কাছে। সে এবার কি করলো, আবারও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরের দিকে তাকায়। এবার সে যখন তাকায়, সে কিন্তু আর সেই বানর আকৃতির কিছু দেখেনি। সে দেখে ভয়ানক একটি অবয়ব এবং বিশাল আকৃতির দেহ। সেটি ওই আম গাছে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওই যে বাঁশঝাড় বলেছিলাম শুরুর দিকে, যে বাঁশঝাড়ে অনেক সময় গরু, ছাগল, ঘোড়া এগুলো দেখা যায়, ওই বাঁশঝাড়ের উপরে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে এমন একটি অবয়ব। এটা দেখার সাথে সাথে সে প্রচন্ড জোরে এক চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িটা তার খুব কাছেই ছিল। দ্রুত সে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরপরই সে দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। অবাক ব্যাপার, রাত 10টার সময় দোকান বন্ধ করলো। কত সময় আর এখানে বসেছিল আম গাছের নিচে, এত তাড়াতাড়ি তো বাড়ির লোকজন ঘুমায় না। তখন সে ডাকাডাকি করে। বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর তার মা এসে দরজা খুলে দেয়। বলে, কিরে, তোর মোবাইলে ফোন দিচ্ছিলাম, ফোন ঢুকছিল না কেন? কত সময় ধরে ফোন দিচ্ছি, লোক পাঠালাম তোকে খোঁজার জন্য, তোকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কোথায় ছিলি? তখন সে বলে, কই, আমি তো 10টার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসার পথে আম গাছের নিচে কিছুটা সময় বসেছিলাম। বলে যে আম গাছের নিচে এত সময় বসেছিলি? বলে, এত সময় কই, আমি তবে সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে। তখন তার মা আর কোনো কথা বলে না, বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়। তুই বলে যে না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এই বলে সে দ্রুত ঘরে গিয়ে শুয়ে পড়ে। ওই যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছে সে ওই সময় কাউকে শেয়ার করে না। কিন্তু সকালবেলা সে আর বিছানা থেকে উঠতে পারে না। তার মা এসে ডাকাডাকি করে। মনে হচ্ছিল তার জবান বন্ধ হয়ে গেছে, মানে সে কোনো কথাই বলতে পারছে না, শরীরে প্রচন্ড জ্বর। এদিকে এই নাইম ভাইয়ের বাবা কিন্তু বেশ নামাজি এবং পরহেজগার মানুষ ছিলেন।
তো উনি এসে দেখে ছেলের এই অবস্থা। উনি এসে কিছু একটা বুঝতে পারেন এবং বুঝার পর উনি একটা মাটির পাত্রে পানির মধ্যে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে নাইম ভাইকে খেতে বলেন। তো নাইম ভাই যখন খেতে যাবেন, মনে হচ্ছিল কেউ ওই পানিটা খেতে বাধা দিচ্ছে তাকে, কিন্তু নাইম ভাইয়ের বাবা তার মাথার পেছনে হাত দিয়ে পানি খেতে সাহায্য করছিলেন। হয়তো নাইম ভাইয়ের বাবাও কিছু বুঝতে পারছিলেন। তো পানিটা খাওয়ার সাথে সাথে নাইম ভাই কথা বলা শুরু করে, মনে হচ্ছিল তার জবান খুলে গেল, এবং কথা বলা যখন শুরু হয়ে যায় তখন তিনি বলেন গত রাত্রে তিনি কি দেখেছেন। এই কথা বলার সাথে সাথে নাইম ভাইয়ের বাবা খুব রেগে যায় যে তুমি এত রাত্রে কেন ওই জায়গাটাতে গিয়েছিলে, কেন ওই জায়গা সম্পর্কে তুমি কিছু জানো না, এলাকার লোকজন কিছু বলে নাই তোমাকে? বলে যে আমি তো বাঁশঝাড় সম্পর্কে জানি, বলে ওখানে যে 3টা আম গাছ রয়েছে, এই আম গাছের সমস্যা রয়েছে, তুমি এত রাত্রে ওই গাছের নিচে কেন তুমি বসেছিলা? তখন বলে এত রাত খুব বেশি রাত হয়নি, 10:30 বাজে হয়তোবা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নাইম ভাই মোবাইলে সে যখন ফেসবুকে কিছু কমেন্ট করেছিলেন, ওই যখন ফেসবুকিং করছিল, পরবর্তীতে উনি দেখেন ওনার কমেন্টের যে সময়টা, এই সময়টা রাত 2:30 থেকে 3:30টার আশেপাশের সময় ছিল। এবং তার ডাউনলোড যখন হয়ে গিয়েছিল পরবর্তীতে, ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছিল পরবর্তীতে, ওই ডাউনলোডিং যখন কমপ্লিটেড আর কি, ওই সময়টা রাত 3:27 ছিল। নাইম ভাই খুবই অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমি এত সময় কিভাবে ওখানে বসেছিলাম? রাত 10:30 থেকে রাত 3:30 পর্যন্ত প্রায় ওখানে বসেছিলাম, এটা কিভাবে সম্ভব? আমার তো মনে হলো মাত্র অল্প সময় বসেছিলাম সেখানে। যাই হোক, উনি ওনার বাবার কাছে খুব করে ক্ষমা টমা চায়। ওনার বাবা ওনার উপর খুব রাগ করেছিলেন যে তিনি কেন এত রাত্রে ওইখানে বসে বসে এই কাজটি করেছিলেন। পরবর্তীতে ইসমাইল যে মূলত ওই গাছের সন্ধান দিয়েছিল যে ওইখানে বসে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, তো ইসমাইলও নাকি ওখানে বসে কিছু একটা দেখেছিল, কিন্তু সে কাউকে বলেনি। সে মনে করেছে যে হয়তোবা সাধারণ কিছু, কারণ গাজীপুরের আশেপাশে কিন্তু বানর জাতীয় জিনিস রয়েছে, সে মনে করেছে ওরকম বানর জাতীয় কিছুই হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। 1996-এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই, তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি, এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম ওইরকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মুহূর্তেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়।
সে তেমন কারোর সাথে মিশতো না আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। দুই জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান আর তিনি আরো কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল। ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। যে ঘটনাটা এখন শেয়ার করব, এই ঘটনাটা আমার কলিগের। আমার কলিগ প্রশাসনিক চাকরি করে। তার প্রথম পোস্টিং হয় বান্দরবনের কোন একটা জায়গায়। কোন একটা সমস্যার কারণে ডিফেন্সের নামটা গোপন রাখছি। এক রাতে তার ডিউটি পড়ে পাহাড়ের উঁচু একটা পোস্টে। কোন একটা সমস্যার কারণে তাকে একাকী ডিউটি করতে হয়। তো ডিউটির সময়টা ছিল রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো প্রতিদিনের মতো সে ডিউটি শুরু করে। তো জায়গাটার বর্ণনা দিলে এরকম যে ডিউটি পোস্টের পেছনে বড় ঝাপটালা একটা বট গাছ আছে। পাহাড়ের টিলার উপরে ক্যাম্প, তার একটু উপরে ডিউটির পোস্ট, ব্যারাকের 200 গজ দূরে ডিউটির পোস্টটা। তো সে রীতিমতো ডিউটিতে দাঁড়ায় তখন রাত 2টার দিকে। চারিদিকে তখন মেঘগুলো কুয়াশার মতো রূপ ধারণ করে, তখন আবার অন্ধকার, কখনো ফর্সা, এবং বেশ শীত ছিল সে সময়। কারণ বান্দরবন কিছু কিছু জায়গা আছে 12 মাস শীত থাকে। রাত যখন 2:30 বাজে ঠিক তখনই দেখে তার পেছনে বট গাছটা ভেঙে চুরে আসছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে চারদিকে কোনো বাতাস নেই।
শুধু বট গাছটা যেন বাতাসে এমন ভাবে দুলে পড়েছে যেন ভেঙে পড়ে যাবে। যেহেতু সে তখন নতুন, সে কিছু বুঝতে পারে নাই। যেহেতু আমরা বলেছি যে আগে তার অবস্থানের ব্যারাক থেকে 200 গজ দূরে, তো ইচ্ছা করে তিনি কাউকে ডাকলো না। সবাই ঘুমাচ্ছে ডিস্টার্ব হবে, আর তার যেহেতু ডিস্টার্বই হওয়ার কারণে তো সবাই এখন ঘুমাচ্ছে, কারণ তার ডিউটিটাই এখন। সেই বিষয়টা নর্মালি নাই, কিন্তু সে তখনই জানে না তার জন্য হয়তো ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। রাত বাড়ছে, সে একা একা দাঁড়িয়ে ডিউটি করছিল। হঠাৎ ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগে, তার শরীর কেঁপে যায়। বটগাছ থেকে একটা ডাক আসে, কে যেন বলছে, তোরা একা একা রাতে কি খাস? আমাকে না দিয়ে, আমার ভাগেরটা না দিয়ে? প্রতিদিন তো খাস, আমি দেখি। কথাটা শুনে, তুমি একদম স্পষ্ট শুনে তার গা কেঁপে ওঠে। তো তিনি বলেন, এখানে কে? কোনো জবাব আসে না। হঠাৎ লক্ষ্য করে দেখে যে বটগাছের সাদা কাপড় পরা বটগাছের উঁচু সরু ডালে একটা মানুষের আকৃতি কিছু বসে আছে। দেখে তিনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তিনি আর নাড়াচাড়া করতে পারছিল না, মনে হচ্ছিল তিনি তার পুরো শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ দেখে ওটা উড়ে বটগাছ থেকে তার দিকে আসছে। তিনি অনেক নাড়াচাড়া করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার খুব কাছে এসে তার মুখটা ধরে বাঁকা করে দেয় এবং কিছু বলতে পারবে না এরকম বলে চলে যায়। পরদিন দুপুর 1টার দিকে জ্ঞান ফেরে তার কলিগের, মানে আমার কলিগের। তিনি দেখেন তিনি হসপিটালের বেডে শুয়ে আছে। পরে কলিগের কাছ থেকে শোনা গেছিল যে তার এক কলিগ রাত 3:30 থেকে যখন প্রস্রাব করতে বের হয়, তখন তার গোঙানি শুনে সে পোস্টে আসে, দেখে তিনি মাটিতে শুয়ে মুখ বাঁকা করে গোঙাচ্ছে। পরে সবাইকে খবর দিতে তাকে হাসপাতালে নিয়ে যায়। এর কারণ জানা যায়নি। মাঝে মাঝে অনেক সময় অনেক ঘটনার কারণ আমরা জানতে পারি না। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি আসিফ আলী ভাই মূলত জানতে পেরেছিলেন ওনারই ভার্সিটির একজন সিনিয়র বড় ভাই, এক রুমমেট, তার কাছ থেকে। মূলত এই ঘটনাটির ভুক্তভোগী ওই বড় ভাই নিজে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি লোভনীয় সাবজেক্টে লেখাপড়া করতেন। ওই সাবজেক্টে চান্স পাওয়াটাই অনেক টাফ একটি ব্যাপার। উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন এত মেধাবী স্টুডেন্ট কিভাবে সে তার লেখাপড়া এবং ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। তো চলে যাই আমরা মূল ঘটনায়। উনি যখন 3-4 স্টুডেন্ট, তখন ওনার নাকি হঠাৎ করে মাথার মধ্যে একটি ভূত চেপে বসে যে সে পরী দেখবে। ওনাদের কাছাকাছি অবস্থান করা একজন কবিরাজ ছিল। উনি সেই কবিরাজের কাছে যান ওই বয়সেই, সে পরী দেখতে চায়। তখন সে বলে, না, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো দেখে কি করবা? তুমি এগুলো দেখে সইতে পারবা না। তো সে তো নাছরবান্দা এবং উনি একজন দুরন্ত মানুষ ছিলেন, সে দেখবেই। সে বারবার কবিরাজ বাচ্চার কথা মনে করে সে বারবার না করে দিছে, কিন্তু এই বাচ্চা এমন ডিস্টার্ব শুরু করছে ওনাকে। তো একটি পর্যায়ে কি হয়, ওই কবিরাজ ওই বাচ্চার কাছে, এই যে ভাই আর কি, তো ওনাদের আবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, তো বলে যে আমার তো কিছু টাকা পয়সা লাগবে, তুমি আমাকে টাকা পয়সা দিতে পারবা কিছু? আমি পরে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন উনি বলেন যে টাকা পয়সা আমি আপনাকে ম্যানেজ করে দিব, আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু শর্ত একটা, আমাকে পরী দেখাইতে হবে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আমি দেখাবো। এবং উনি যে কোনো ভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই কবিরাজকে দেন। তো কবিরাজও উপকৃত হয় এবং সে তার শর্ত অনুযায়ী দাবি করে বসে যে আমাকে পরী দেখাতে হবে। তো কবিরাজ একটি নির্দিষ্ট সময় এবং দিন বলে দেন যে কোন দিনের কোন সময়ে কোথায় তাকে আসতে হবে। এক পূর্ণিমার রাত্রে তার বাড়ির কাছে একটি মাঠে তাকে আসতে বলেন, একা একা। বলেন যে এটা কাউকে বলা যাবে না, এবং উনি কাউকে বলেন। উনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, কারণ উনি তো ছোট মানুষ, একা একা বের হলে তো বাড়ির লোকজন তাকে বাধা দিবে। সবাই যখন ঘুমিয়ে গেছে তখন টুক করে বের হয়ে গেছেন।
বের হয়ে ওই মাঠে চলে গেছে, গিয়ে দেখেন যে ওখানে ওই কবিরাজ বসেই আছে। তখন ওই কবিরাজ তাকে বলেন যে এখন তোমাকে পরী দেখাবো, তুমি কিন্তু ভয় পেও না, এখানে যা যা হবে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, কাউকে বলবো না। তো ওই কবিরাজ সে তার মতো করে মন্ত্র পড়তে শুরু করে। এটা কিন্তু এই যে গল্পটা বলছি, এটা কিন্তু বড় ভাই ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, এই ঘটনাটা কুষ্টিয়ার আর কি, এটি আসিফ ভাইকে বলেছেন, সেইভাবে বলছি। তো সে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে একটি পর্যায়ে মনে হচ্ছিল দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং কিছু সময়ের মধ্যে সুন্দর একটি ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ায়। ওর ভেতর থেকে 14-15 বছর বয়সী খুব অপরূপা সুন্দরী একজন নারী বের হন। বের হওয়ার পর সে আসে, সে তাকে সালাম দেয়, মানে উপস্থিত সকলকে সালাম দেয়, তারাও সালামের উত্তর নেয়। এবং সে এসে বলে এই বড় আসিফ আলী ভাইয়ের বড় ভাইকে, ডিপার্টমেন্টের মানে ইউনিভার্সিটির বড় ভাইকে, যে তোমাকে আমি অনেক আগে থেকেই দেখছি, অনেক আগেই তোমাকে আমি দেখা দিতাম, কিন্তু দেখা দেইনি, তুমি ভয় পেতে পারো এই জন্য। তখন এই বড় ভাই তাকে বলছে যে আমি আপনাকে কি বলে ডাকবো? তখন সে বলছে তুমি আমাকে মা বলে ডাকবে। এখন দেখা যাচ্ছে যে তার থেকে বয়সের পার্থক্য আছে অল্প বিস্তর, কিন্তু তাকে মা বলে ডাকতে কেমন লাগে। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে ডাকবো। এবং তখন ওই যে পরী সে বলে আমি তোমার সবসময় আশেপাশেই থাকবো, তোমার উপকার করার চেষ্টা করব, যখন ডাকবা চলে আসবো, তবে আমি তোমাকে দেখা দিব স্বপ্নের মধ্যে সব সময়, এমনি বাহ্যিক ভাবে খুব কম দেখা দিব। তো এই বলে সে যেভাবে এসেছিল সেভাবেই আবার ওই ঘোড়ার গাড়িতে চলে যায়। এরপরে কেটে যায় বেশ কিছু বছর। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সে ওই পরীকে দেখতে পেত, স্বপ্নের মধ্যে কথা বলতো। একবার কি হলো, স্থানীয় একটি নির্বাচনে সে ওই ভোট কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল, যেগুলো অনেক মানুষ, দিনের বেলা প্রচুর মানুষ আসছে ভোট দেওয়ার জন্য, বেশ উৎসব মুখর পরিবেশ। তখন সে চিন্তা করলো যে আচ্ছা এখনো পরীটাকে ডাক দিয়ে দেখি তো দিনের বেলা এত মানুষের সামনে আমার কাছে আসে কিনা। তখন সে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পর সে দেখতে পায় তার থেকে কিছুটা অদূরে একটি বড় গাছ ছিল, এই গাছটি শেকড় সহ উপড়ে পড়ে গেল, এবং ওইখানে মনে হলো কারো অবয়ব সে দেখতে পেল। স্থানীয় লোকজন তারা হঠাৎ করে চমকে উঠেছে, কি ব্যাপার, গাছ এভাবে পড়লো, নির্বাচন চলছে ভোট কেন্দ্রের পাশাপাশি, আবার কোনো নাশকতা কিনা। বলে যে না, এগুলো কিছু না, গাছ এমনিতেই শিকড় সহ পড়ে গেছে। যাই হোক, বিষয়টা সকলে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু ওই ভাই কিন্তু জানতো বিষয়টা স্বাভাবিক না। এর কয়েকদিন পরে উনি রাতের বেলা বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ করে একটি কুকুর তার পথ আগলে দাঁড়ায়, এবং কুকুরটি খুব ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটির ঘেউ ঘেউ শুনে এবং দেখে মনে হচ্ছিল কুকুরটি মূলত তাকে দেখে ঘেউ ঘেউ করছে, তার পাশে কেউ একজন আছে তাকে দেখে ঘেউ ঘেউ করছে। সে তো খুব অবাক হয়, কি ব্যাপার, আমার সাথে তো কেউ নেই, এরকম ঘেউ ঘেউ করছে কেন? যাই হোক, কুকুরটি আবার পরে চলে যায়, কোনো কারণে হঠাৎ করে সে থেমে যায়, আবার সে চলে যায়। এর কিছুদিন পর ঘটে আরো একটি ঘটনা। তখনও তো উনি মানে বড় হননি, ছোট মানুষই বলা চলে। খেলার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এলাকার সিনিয়রদের একটি দল, জুনিয়রদের একটি দল। সিনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 20-22 বছর, আর জুনিয়রদের যে দলটি রয়েছে তাদের বয়স মোটামুটি 12-13 বছর। এটি একটি প্রীতি ম্যাচ আর কি, মানে হার জিত বিষয় না, এটা প্রীতি ম্যাচ, এটা আনন্দ। খেলার মাঠে কি হয় যে ওই যে বড় ভাই আর কি, উনি ব্যাটিং করছে, তো হঠাৎ করে ওনাকে আম্পায়ার আউট দিয়ে দেয়। আউট দেওয়ার পিছনে কারণ ছিল যিনি বোলিং করছেন উনি এলবিডব্লিউ আবেদন করেন আম্পায়ারের কাছে, আম্পায়ার সেটা অ্যাকসেপ্ট করেন, তাকে আউট দিয়ে দেন। এখন উনি বলছেন যে না, এলবিডব্লিউ হয়নি। তো কথা কাটাকাটির একটা পর্যায়ে যে ঘটনাটি ঘটে সেটি হলো
ওই যে বড় যিনি আছেন উনি হাতের কাছে থাকা একটা স্ট্যাম্প বা ব্যাট কিছু একটা দিয়ে ওই ভাইকে আঘাত করে বসেন। মানে সিনিয়র যিনি তিনি আঘাত করেন এই জুনিয়রকে। মূলত আঘাতটা করেছিলেন ব্যাট দিয়ে, মানে তার হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে তাকে তার মাথায় আঘাত করেছে এবং আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেছেন নিচে। সকলে ভেবেছিল যে যে জোরে আঘাত করেছে তাতে তার মারা যাওয়ার কথা, কিন্তু এই আসিফ আলী ভাইয়ের যেই ডিপার্টমেন্টের মানে ভার্সিটির বড় ভাই তিনি নাকি মানে দেখেন যে তার মাথায় কিছুই হয় নাই, একদম স্বাভাবিক। তিনি যখন দেখলেন তিনি একদম স্বাভাবিক, তিনি দৌড়ে গিয়ে একটা স্ট্যাম্প উঠিয়ে নিয়ে ওই যে ওই খেলার মাঠে তার যে সিনিয়র তার মাথায় মেরেছে সেই সজোরে এক বাড়ি দেওয়ার সাথে সাথে ওই স্ট্যাম্প ভেঙে গেছে এবং তার মাথা মানে খুবই বাজে ভাবে ইনজিউর্ড হয়, দরদর করে রক্ত পড়তে থাকে এবং পরবর্তীতে বিচার সালিশে বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হয়েছিল এই চিকিৎসা বাবদ। সকলে খুব অবাক হয়েছিল যে 20-22 বছর বয়সী একটা ছেলে ব্যাট দিয়ে এই ছোট ছেলেকে মাথায় এত জোরে আঘাত করলো, তার কিচ্ছু হলো না, আর এই একটা স্ট্যাম্প দিয়ে বাড়ি দিল তার থেকে উঁচা লম্বা সিনিয়র একজনকে, স্ট্যাম্প ভেঙে গেল এবং তার মাথার কি ভয়াবহ অবস্থা হলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু এটি কিন্তু মূলত কেউ বুঝতে পারেনি যে কি কারণে এটা হয়েছে। পরবর্তীতে ওই যে পরী তার কাছ থেকে সে জানতে পারে এই যে গাছ উপড়ে যাওয়া এবং তার পাশে অদৃশ্য কাউকে দেখে কুকুর ঘেউ ঘেউ করছিল, তারপরে এই যে খেলার মাঠে তাকে যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হলো, এটি কিছুই যে হয়নি, এর সবকিছুর পিছনে এই তিনটা বিষয়ের পিছনে ওই পরীর উপস্থিতি ছিল এবং সে যে আবার স্ট্যাম্প দিয়ে আরেকজনকে বাড়ি দিয়েছে এখানেও পরীর হস্তক্ষেপ ছিল। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে দিন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই লোভনীয় একটি সাবজেক্টে চান্স পেয়ে যান। তো চান্স পাওয়ার পর ওনার লেখাপড়া আগাচ্ছিল না। ওই সময়ে যেটি হয়, তখন ভূত এফএম হতো রেডিও ফুর্তিতে 88.0 FM এ। আপনারা অনেকেই সেই ভূত এফএম শুনেছেন। তো 2011 সালের দিকে রাতের বেলা এই আসিফ আলী ভাই উনি ভূত এফএম শুনছেন, আর ওনার ওই রুমমেট যে ভাই ভার্সিটির বড় ভাই সে আবার ভূত এফএম শুনতো না, সে মোবাইলে ও এফএম এ অন্য কোনো গান টান শুনতো আর কি, ভূত এফএম খুব একটা বেশি শুনতো না। তো এক রাতে ওনার সাথে একই রুমে ছিলেন আসিফ আলী ভাই, হেডফোন দিয়ে ভূত এফএম শুনছেন, উনি অন্য কিছু শুনছেন। হঠাৎ করে উনি বলে ওঠেন যে আসিফ তোমার হেডফোনটা দাও, আমি আজকে ভূত এফএম শুনবো। তো আসিফ আলী ভাই হেডফোনটা দিয়ে দেন। তো হেডফোন দিয়ে শুনতে শুনতে হঠাৎ করে উনি বলে ওঠেন যে ইউরেকা, পেয়েছি পেয়েছি। তখন আসিফ আলী ভাই বলেন কি পেয়েছেন ভাই? বলে বলবো, পরে বলবো। পরদিন সকালবেলা ওই ভাইকে রুমে আর পাওয়া যায় না। উনি মনে করেছেন যে হয়তো ভার্সিটিতে গেছেন, কিন্তু না, ভার্সিটিতে উনি যাননি, উনি বাড়িতে চলে গেছেন। বেশ কিছুদিন পর উনি ফেরত আসেন। যখন আসেন তখন আসিফ আলী ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় গিয়েছিলেন হঠাৎ করে, কোনো কথাবার্তা না বলেই চলে গেলেন? বলে হ্যাঁ গেছিলাম, আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা আমি বাস্তব রূপদান করার জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তারপর উনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমি পজেসড হয়ে আছি, এই অবস্থা থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, অনেক লোকজনদেরকে দেখিয়েছি কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাইনি। তো ভূত এফএমে এমন একটি গল্প হচ্ছিল, ওই গল্পে আমার মতো এই সমস্যার একজন মানুষ কিভাবে মুক্তি পেয়েছে ওই সময় ওই ঘটনাটি চলছিল। তো উনি যেভাবে মুক্তি পেয়েছে আমি ওই সমাধানটা মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে, এই জন্য আমি খুশি হয়েছিলাম এবং সেই সমাধানটা করার জন্য বাড়িতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি অনেক মানে হুজুরদেরকে দেখিয়েছি যারা এই বিষয়গুলো পারেন এবং আমি মোটামুটি অনেকটা পথ এগিয়েও গিয়েছি। তো যাই হোক, আসিফ আলী ভাই ওই ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যেই পজেসড হয়ে আছেন
আপনার ফিলিংসটা কেমন হয় যে আপনার সাথে যে সবসময় ওই জিনিসটি থাকে? তখন সে বলে যে এটি একটি সফটওয়্যারের মতো, মাথার উপরে মনে হচ্ছে যে কোনো একটা অংশ চেপে ধরে বসে আছে এবং মাথা হ্যাং হয়ে থাকে, মাথা কাজ করে না ঠিকঠাক মতো। মূলত এই কারণেই কিন্তু উনি লেখাপড়া মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর আগাতে পারছিলেন না। তার আগ পর্যন্ত উনি অনেকটা এগিয়েছেন, কিন্তু ইউনিভার্সিটিতে উনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টের পড়াশোনার প্রেশার খুব বেশি, উনি আর সেটা নিতে পারছিলেন না। অথচ উনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে উনি নাকি মাঝে মাঝে বাড়িতে যেতেন এবং ওনার আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে, অনেকটা পাগলামি করতে থাকেন। কারণ উনি এই সমস্যার সমাধানের জন্য একাধিক তান্ত্রিক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেছিলেন। এক একজন এক এক রকম ভাবে ট্রিটমেন্ট দেওয়ার কারণে ওনার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে উনি পাবনা মেন্টাল হসপিটালে 2 মাস ভর্তি ছিলেন। পরবর্তীতে উনি সুস্থ হয়েছিলেন এবং এই সমস্যা থেকে উনি নিষ্কৃতিও পেয়েছিলেন। এখন তিনি ভালো আছেন। কিন্তু একটি ভয়ানক ব্যাপার যেটি, সেটি হলো এই যে একজন তান্ত্রিক যে ওই যে পরীকে ডেকে নিয়ে এসেছিল, এই বিষয়টি নাকি সম্পূর্ণ ছিল একটি আইওয়াশ। আইওয়াশ বলতে এটা যে ভেলকিবাদী তা না, ওনাকে ওই ছোট বয়সেই তার কোনো পরিচিত লোকদের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই সব কিছু মূলত একটা পরিকল্পনার অংশ ছিল। ব্ল্যাক ম্যাজিক করে তার উপর এই জিনটি চালান করে দেওয়া হয়েছিল, বা এই পরীটি, জিনদের মধ্যে যেই স্ত্রীলিঙ্গ পরী বলি আমরা, এই পরীটি তাকে বলেছিল সে তার উপকার করবে। আসলে সে তার উপকার করেনি, সে সবসময় তার ক্ষতিই করেছে। আর কুকুর সবসময় খারাপ এবং পিশাচ দুষ্টু জিনদের দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। তার সাথে যখন ওই জিনিসটি ছিল তখন ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছিল, কিন্তু ওইটার মর্ম তো তখন সে বুঝতে পারেনি, যেটা পরবর্তীতে জানা গিয়েছে। এবং অনেক কষ্টে ওই জিনিসটা থেকে তাকে আল্লাহর অশেষ রহমতে মুক্তিদান করা গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি হুমায়রা, ঢাকার ফার্মগেট থেকে বলছি। অনেকদিন ধরে আমি ভাবছি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব, তাই আজকে শেয়ার করলাম। আমি কথা না বাড়িয়ে ঘটনাটা বলে ফেলি। আমাদের বাসা 6 তলা, একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। বাড়িওয়ালা থেকে 5 জন, বাড়িওয়ালা থাকে 5 জন, আর বাকি ফ্ল্যাটগুলো অন্য বাড়িওয়ালা হোস্টেল ভাড়া দিয়েছে। আচ্ছা, একটা 6 তলা বিল্ডিং, সেখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। এর মধ্যে বাড়িওয়ালা থাকেন অর্ধেক জুড়ে, আর বাকিগুলো আরেকজন বাড়িওয়ালা হোস্টেল। মোট 5 জন বাড়িওয়ালা, আর একজন বাড়িওয়ালা তিনি যেটা করেছেন তিনি হোস্টেল ভাড়া দিয়েছেন। আর সেই হোস্টেলেই একটা মেয়ে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। মেয়েটি থাকতো 4 তলায়। তারপর থেকে কিছু মাস যেতে না যেতেই আবারও একটা কাজের মেয়েকে মার্ডার করা হয়। সেটা 6 তলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। কিন্তু যেই ছাদ থেকে ফেলে দেওয়া হয় সেই ছাদের পাশেই আমি যে ফ্ল্যাটে থাকতাম, অর্থাৎ আমাদের ফ্ল্যাটে কিছু একটা আছে। সেটা আমি কেন, শুধু আমি না, আমার বাসার অনেকেই বোঝে, কিন্তু কেউই কিছু বলে না। কারণ আমি এমনিতেই প্রচন্ড রকমের ভীতু, আর আমার সাথে যেগুলো হয় আমি সেগুলো বললেও কেউ বিশ্বাস করতে চায় না। যখন আমার বাসায় কোনো লোকজন না থাকে, আমি একদম একা একা থাকি, তখন বেশি পরিমাণে হয় এই ধরনের ঘটনাগুলো। আমাদের রান্নাঘরের ফ্লোরে কয়েকটা টাইলস আছে, যে টাইলসগুলো একটু হালকা উঠে গেছে। যদি কোনো মানুষ সেই টাইলসের উপরে পাড়া দেয় তখন একটা শব্দ হয়, আর না দিলে, অর্থাৎ কোনো কিছু চাপানো না হলে সেখানে কোনো শব্দ হয় না। যেমন একদিন আমাদের বাসায় কেউ নেই, আমি রান্নাঘরে যে কাজ করছিলাম, হঠাৎ সেই টাইলসের শব্দ একটা মানুষের পাড়া দিলে যেমনটা হয় ঠিক একই রকম শব্দ। তখন আমার জানে পানি নেই একেবারে, যে আসলে বাসায় আমি একা এবং আমিও রান্নাঘরে, কিন্তু সেই টাইলসটার উপরে শব্দ হচ্ছে, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি আস্তে আস্তে পেছনে তাকালাম, কিন্তু
দেখলাম যে না, টাইলসের সেখানে কেউ নেই। আমি প্রচন্ড ভয় পেয়ে দোয়া পড়তে পড়তে সেখান থেকে বের হয়ে যাই এবং আমার রুমে চলে যাই। তারপর থেকে আমার ভেতরে আরো ভয় ঢুকে গেল। এর কিছুদিন পরে আবার অদ্ভুত একটা ঘটনা আমার সাথে ঘটলো। আমি রুমে, রাত তখন 2টার কাছাকাছি, রুমের দরজায় হঠাৎ কে জানে এত জোরে আঘাত করছে, বাড়ি দিচ্ছে দরজায়। তখনও ঘুমাইনি আমি। এই বাড়ির শব্দে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি এটাও জানি যে আমার বাসায় কোনো মানুষ নেই, তখন সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যে তখন ফোন দিব তাও পারছিলাম না। পরে আবার দোয়া পড়তে থাকি এবং যখনই আমি দোয়া পড়ি সাথে সাথে একটা ঠান্ডা বাতাসে পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়। আমার আর বোঝার বাকি থাকলো না যে সবসময় ভার লাগে ফ্ল্যাটটা। পরে আমি সবাইকে জানাই এবং সবাই বুঝতে পেরেছে, কারণ তাদের সাথেও এমনটা ঘটেছে। শুধু আমাদের ফ্ল্যাটে না, হোস্টেলের অনেক মেয়েরাও আছে, ওরা অনেক কিছু অনুভব করতে পেরেছে। ওদের ফ্ল্যাটে রাত 3টার সময় নুপুরের শব্দ হয়, যেটা খুবই অস্বাভাবিক রকমের শব্দ এবং মনে হয় যে পুরো ফ্ল্যাট কেউ নেচে বেড়াচ্ছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সাথে। দুপুর 2টা নাগাদ মেয়েটা বসে বই পড়ছিল। হঠাৎ করে ওর মাথায় টান অনুভব করতে শুরু করে। এরপরেই ও দেখতে পায় যে ওর মাথা টেনে হেঁচড়ে কেউ জানলা দিয়ে বের করে ফেলার চেষ্টা করছে। ও প্রচন্ড রকম চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, এসে দেখতে পায় ওর চুলগুলো খুব বাজেভাবে জানালার সাথে আটকে আছে। মনে হচ্ছে যে কেউ ওর চুল ছিঁড়তে চাচ্ছিল। এরপরে সেই মেয়েটা এই ফ্ল্যাট ছেড়ে দেয়। তারপরেও ওর রুমমেটরাও ছেড়ে দিলে এখানে আবার নতুন করে লোক আসে। এখনো এখানে অনেক ধরনের ঘটনা ঘটে, যেমন মাগরিবের আজানের কিছুক্ষণ পরে ফ্ল্যাটের কলিং বেল দেওয়া শুরু হয় এবং কলিং বেল হতেই থাকে, অথচ কেউ কোনো বাটনে প্রেস করে না। অর্থাৎ কলিং বেল দেওয়ার জন্য তো একটা বাটন প্রেস করতে হবে, সেটা কেউ করে না, অথচ কলিং বেল চলতেই থাকে। এরকম আরো অনেক ঘটনা আছে এখানে, যেগুলো আজকে বলা সম্ভব হচ্ছে না। আসলে আমার মনে প্রশ্নই একটাই, যে আমাদের বাসায় আসলে এটা কি কোনো জিন নাকি সুইসাইড করেছিল ওদের আত্মা। আমার ঘটনাটি বাস্তব, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা পুরনো ক্লিনিকের ঘটনা এটা। তো ঘটনাটি আমি শুরু করছি। আমি তখন নাইট শিফটে লিফট অপারেটর হিসেবে ছিলাম। লিফটের কাজ সাধারণত তেমন কিছু থাকে না, মাঝে মধ্যে বিভিন্ন রকমের সমস্যার জন্য আমাকে কাজ করতে হয়। আর আমার শুধু কাজ ছিল যে ডাক্তার আর নার্সদের জন্য রাতভর লিফট চালানো। সাধারণ মানুষের জন্য লিফট ছিল, তো সেটাতে আমার বেশি যাওয়া আসা করা লাগতো না, ওটার জন্য আরেকজন ছিল। তো আমার মূলত কাজ ছিল যে নার্স এবং ডক্টরদের জন্য বেশি করে যেন আমি সেবাটা দেই, কারণ তাদের বেশি দরকার ছিল। হাসপাতালটা খুবই বড় আর রাতে একদম নিস্তব্ধ হয়ে যায়। তো একদিন রাতের ঘটনা, যেই ঘটনাটা আমার জীবনে একটা ভয়ানক অধ্যায় বলতে পারেন, ভয়ানক একটা রাত বলতে পারেন। তো সেই দিন কী হয়, সেই দিন রাতে হঠাৎ লিফট নিজে 4 নম্বর ফ্লোরে কল পেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওই ফ্লোরটা অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে, ওখানে কেউ থাকে না, আর ওখানে কেউ আমাদের স্টাফদের মধ্যে যাওয়ার কথাও না। আর তখন প্রায় রাত 12টা, 12:30 নাগাদ। তো এই সময় ওখানে কেউ যাওয়ারও কথা না, আর ওইটা অনেক দিন থেকে বন্ধ হওয়ার ফলে একটা ভুতুড়ে অবস্থা তৈরি হয়েছে। তবুও আমার ডিউটি, যেহেতু যেখান থেকে কল আসবে আমাকে সেখানে লিফট থেকে সেখানে রিসিভ করতে হবে।
তো আমি নিয়ম মতো লিফট নিয়ে সেখানে গেলাম। দরজা খুলতেই দেখি পুরো ফ্লোরটা অন্ধকার, লাইট বন্ধ, চারপাশে ধুলো, একদম কিছুই নেই। আমার মানে মনে হলো যে আসলে কিছু একটা পড়ে হয়তো শব্দ হয়েছে বা কোনো একটা কারণে শব্দটা হয়েছে, কলটা হয়তো এমনিতেই ছিল। আমি ঠিক লিফটের দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই একজন মহিলা হঠাৎ করেই লিফটে ঢুকে পড়ল। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম যে আসলে এই ফ্লোরে একজন মহিলা, মানে বিষয়টা আমার কাছে একটু সন্দেহজনক লাগতেছে। আবার সে সাদা হাসপাতালের কাপড় পরা, মাথা একদম নিচু করা। আমি তাকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, কারণ এখানে তো সাধারণ মানুষের এই লিফটে ব্যবহার করার কথা না, এখানে তো ডক্টর আসার কথা। যাই হোক, আমি বললাম, আপনি কোন ফ্লোরে যাবেন? তিনি আমার কোনো কথার উত্তর দিলেন না। আমি বুঝলাম যে সে হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। তারপর আমি আবারও বললাম, ম্যাডাম, আপনি কোন ফ্লোরে যাবেন? সে খুব আস্তে করে আমাকে বলল, নিচে যাব ভাই। আমি বুঝলাম যে হয়তো কেউ হয়তো থাকতে পারে, হয় ভুল করে এখানে উঠে পড়েছে। যাই হোক, আমি লিফট নামাতে শুরু করলাম। কিছুক্ষণ সব কিছুই চুপচাপ ছিল, শুধু লিফটের আওয়াজ বাদ দিয়ে। হঠাৎ করে খেয়াল করলাম লিফটের ভিতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যে লিফটের মধ্যে কেউ -°C তাপমাত্রা চালু করে দিয়েছে, এই টাইপের। তো আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে একটু সেই মহিলাটার দিকে তাকালাম, দেখলাম সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ফ্লোরটা বদ্ধ কেন? আমার গা কেঁপে উঠল। এই মহিলা আমাকে উত্তর করতেছে, আর মূলত কথা হচ্ছে আমি সেটা জানিও না যে এই ফ্লোরটা কেন বদ্ধ। তো আমি উত্তর দিলাম যে না, আমি তো জানি না, আমি আসলে এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড না। তো তারপর দেখলাম যে সে ধীরে ধীরে মাথা তুলল। আর আমি যা দেখলাম তা আমার কেরিয়ারে এইরকম আর কি কখনো হয়নি। এটা মানে ভূত কি পেত বা এটা আমার মনের ভুল জানি না। আমি দেখলাম তার মুখটা অর্ধেক পোড়া, এক পাশের চোখ নেই, আর এক পাশের চোখ দিয়ে সে আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, অন্য পাশে যেন পুরোটাই অন্ধকার হয়ে আছে। তারপর সে ফিসফিস করে আমাকে বলল, কারণ আমরা কেউ সেদিন বের হতে পারিনি। ঠিক তখন এই লিফটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল, পুরো অন্ধকার। আমি লিফট অপারেটর হয়েও সেখানে এত বেশি ভয় পেলাম, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমার পাশেই বোর্ডটা ছিল, আমি যা মন চাই তাই বোতাম চাপতে লাগলাম। তার কয়েক সেকেন্ড পরেই লাইটটা জ্বলে উঠল। আমি চারপাশটা ভালোভাবে তাকালাম, দেখলাম যে লিফটে আমি একা পড়ে আছি, কেউ নেই। যেই মহিলাটা আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিল, ওই মহিলাটাও আমার কাছে নেই। লিফটটা নিচে পৌঁছে গেছে, আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসলাম। আমাদের স্টাফ সব গার্ডদের ডাকলাম, কি সবাই দৌড়ে এলো। একজন পুরনো কর্মচারী চুপচাপ শুনে বলল, 4 নম্বর ফ্লোরে বহু বছর আগে আগুন লেগেছিল, অনেক রোগী সেখানে মারা গিয়েছিল, কেউ বের হতে পারেনি। আমার এই ঘটনা শোনার পর শরীরটা আরও বেশি ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আসলে সেই যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরের কেউ একজন আমাকে এই ঘটনাটা শোনাতে চেয়েছিল। পরদিন সিসিটিভি চেক করা হলো, ভিডিওতে দেখা গেল 4 নম্বর ফ্লোরে থেমেছে, দরজা খুলেছে, কিন্তু কেউ ভিতরে ঢুকেছে কিনা তার কোনো প্রমাণ নেই। লিফটের মধ্যে কেউ ছিল কিনা সেটারও কোনো প্রমাণ নেই। মানে আমি সেখানে একাই ছিলাম, আর ওখানে কেউ ছিল না। এরপর থেকে আমি কখনোই রাতে ওই ফ্লোরের কল রিসিভ করি না, কারণ আমি জানি সেখানে কেউ নেই, সেটাকে একদম বদ্ধ করে রাখা হয়েছে। তো রাসেল ভাই ছিল ঘটনা, আর এই ঘটনাটা আমার একজন
বন্ধু আমাকে পাঠিয়েছে। তো তার ঘটনাটা আমি আসলে মানে নিজের মতো করে একটু বলার চেষ্টা করেছি, কিন্তু মূল থিমটা ছিল তার নামটা আসলে আমি আজকে প্রকাশ করতে পারছি না। নেক্সট আরও একটি ঘটনা তার আছে, আমি তার সেই ঘটনাটা বলে তার পরিচয়টা প্রকাশ করে দিব। তো রাসেল ভাই, এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। প্রথমে যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছে রাজু ভাই। তিনি সৌদি আরব থেকে ওনার একটা বাস্তব ঘটনা পাঠিয়েছেন। কয়েকদিন আগে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাজু ভাই বেশ কয়েক বছর আগে সৌদি আরব যান। তো তিনি যেই জায়গাটায় কাজ করেন সেটা একটা খেজুর বাগান ছিল। 30 বিঘা জমির উপর সেই খেজুর বাগান। সেখানে ওরা নাকি 6-7 জন কাজ করতো এবং রাজু ভাই সহ 2 জন বাঙালি ছিল। তো ওনাদের কাজ ছিল যে ডিউটি ওয়াইজ ওনারা কাজ করতে, যে সারা খেজুর বাগানে ওনারা পানি দিত এবং কেউ কেউ আছে যারা খেজুর সংগ্রহ করতে, এবং ঠিক সেই বাগানটার শেষ প্রান্তে একটা ছোট খামারের মতো ছিল, সেখানে দুম্বা এবং ছাগল পালা হতো এবং সেখানেও নাকি ওদেরকে রাতে খাবার দেওয়া হতো এবং পানি দেওয়ার ব্যবস্থা করা হতো। তো রাজু ভাই দেখতেছে যে যখন থেকে তিনি থাকা এখানে শুরু করেন, তখন উনি দেখতেছে যে সেই দুম্বার যে খামারটা সচরাচর সন্ধ্যার আগে দিয়ে সবাই গিয়ে ফেরত আসে, মানে সন্ধ্যার পর এখানে কেউ পানি দিতে বা খাওয়া দিতে চায় না, মানে একটা টাইমেই দেয়। তো উনি বলতেছে, ভাই আমি তো গ্রামে এরকম গবাদি পশু পালছি, তো আমি যেটা জানি যে 2 বেলা ওদের খাওয়া দিতে হয় বা ওদের খাওয়ার নির্দিষ্ট সময় থাকে, কিন্তু ওরা যে টাইমটা যায়, মানে আমার সাথে যারা কলিগ যারা আছে ওরা যে টাইমটা যায়, ওই টাইমটা আমার খুব ভালো লাগে না। আসলে এই টাইমটা খাওয়ার জন্য উপযুক্ত সময় না, কিন্তু তবুও তোরা যায়। তো রাজু ভাই নাকি কোনো একটা দিন সেই ওদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এই টাইমে খাওয়া দিতে যাও কেন, এটাতে আরো আগে বা আরো পরে এরকম খাওয়া দিতে হয়। তো তারা বলতেছে যে ওই সাইডে তোমার না যায় ভালো, তোমার কাজ হচ্ছে তুমি খেজুর সংগ্রহ করবা বা বাগানে পানি দিবা, তুমি এই কাজই করো। তো রাজু ভাই নাকি উনি ওনার মতো কাজ করে যাচ্ছিল, তো উনার এতটা উনি আগ্রহ দেখায় না। তো কয়েকদিন পর উনি একটা জিনিস মানে খেয়াল করে, মানে উনি কোন একটা কাজে ওরকম সেই ওইখানে খামারের দিকে গেছিল। তো উনি দেখতেছে, মানে টানা কয়েকদিন গেছে, তো উনি দেখতেছে যে প্রায় সময় নাকি দুম্বা 1-2টা করে কমে যায় বা ছাগল 1-2টা করে কমে যায়। দেখা যাচ্ছে যদি 8টা-10টা থাকে, দেখা যায় এখানে হয়ে গেছে 5-6টা। তো উনি ভাবে যে হয়তো বা এগুলা বাইরে মালিক নিছে, যিনি মালিক আছে সে তো বাইরে নিয়ে গেছে বা মানে কোথাও আছে, অন্য কোনো কোথাও আছে। তো এটার জন্য ভাবতে থাকে, তো এটা উনি কাউকে শেয়ার করে না। কিন্তু রেগুলার যখন হচ্ছিল, তখন ওনার সাথে যে আরেকজন বাঙালি ছিল, সেই বাঙালি ভাইকে তিনি বলতেছে যে, তার নাম হাসান ছিল, সেই হাসান ভাইকে তিনি বলতেছে তো ভাই জান, এখানে তো আমি প্রায় সময় দেখি যে দুম্বা বা ছাগল মিসিং, 2টা-1টা করে নাই, আবার পরের দিন 1টা-2টা করে বা 5টা করে, মানে 2টা জায়গা আর 5টা করে এখানে বাড়তেছে, এগুলো আসলে কোথায় যায়? তখন সেই হাসান সে বলতেছে যে রাজু, তোমার ওইখানে যাওয়া লাগবে না, তোমার যেদিন ডিউটি আসবে সেদিন বইলো, তো ওখানে তোমাকে আমি বুঝাই দিব তখন কাজ, তখন তুমি এখান সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো মাস ঘুরে এরকম ঠিক একটা সময় 3 মাস পর গিয়ে রাজু ভাইয়ের ডিউটিটা আসে রাত্রেবেলা বলতে যে এরকম ছিল হয়তো বা যে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত রাজু ভাইয়ের ডিউটি থাকবে, এবং ওনার ডিউটি হচ্ছে ওই যে আবার সেরকম পুরা বাগানে পানি দেওয়া এবং সেই গবাদি পশুর এখানে খাওয়া দেওয়া বা পানি দেওয়া। প্রথম দিন যেদিন উনি ডিউটি করতে যাবে, তো উনি দেখতেছে যে ওনার সাথে সবসময় একটা টর্চের মতো থাকতো, আর ওখানে যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল, কিন্তু খামার ওই সেটাতে খুব একটা আলো ছিল না। তুমি যখন পুরাটা খামারে মানে ওই মানে পুরাটা বাগানে যখন পানি বা খেজুর তোলা বা যাবতীয় কাজ শেষ করার পর যখন খামারে যাবে সেই গবাদি পশুগুলোকে খাওয়া দেওয়ার জন্য, তিনি দেখতেছে যে কিছু একটা মানে ভিতরে খুব লাফালাফি করতেছে। উনি সঙ্গে সঙ্গে একটু ভিতর দিকে টর্চ মারে, উনি দেখতেছে যে একটা দুম্বা মানে তাকে জবাই করার সময় যেরকম ছটফট করে সেরকম ছটফট করতেছে। উনি যখন আবার টর্চ মেরে ভিতরের দিকে স্পষ্টভাবে দেখতে যাবে যে আসলে কি হয়েছে, তখন উনি দেখতেছে কিছু একটা মানে কোন মানুষ আকৃতি কোন একটা প্রাণী এটা টান দিতে যাবে, এবং যখন রাজু ভাইয়ের দিকে তাকায় সেটাকে এটা মানে ভিতর দিয়ে দৌড় দিয়ে চলে যায়, মানে ভিতর দিয়েই সে চলে যায়, আর নাই মানে ওয়ালের সাথে মানে মিশে গেলে এরকম মনে হচ্ছিল রাজু ভাইয়ের। রাজু ভাই সঙ্গে সঙ্গে চিৎকার দেয় এবং তিনি তার যে সহকর্মী ছিল হাসান ভাই তাকে বলতেছে যে ভিতরে কিছু একটা দেখলাম, তাড়াতাড়ি আপনারা আসেন সবাই মিলে আসেন। তখন হাসান ভাই বলতেছে ওটা বাদ দাও রাজু, এটা নিয়ে কথা না বলি, তুমি তোমার মতো কাজ করে শেষ করে এসে পড়ো। তখন হাসান ভাইকে রাজু ভাই বলছে যে না, আপনি বলছেন আমাকে বিস্তারিত বলবেন, আসলে কি আছে এখানে আমাকে বলেন তো। তখন সেই হাসান ভাই বলতেছে, দেখো আমি তো এখানে 20 বছর ধরে কাজ করি, সমস্যাটাই খামার নিয়ে, এখানে এই জায়গাটার পিছনে যে জায়গাটা আছে মরুভূমিটা খুব একটা ভালো জায়গা না, তো
এখানে কিছু জিনের বসবাস আছে, তারা এখান থেকে সবসময় তাদের ভোগের জন্য দেখা সবসময় বলতে মানে কি দেখা যায় যে 5-6 দিন পর পর এরকম এখান থেকে ওদের দুম্বা বা ছাগল যেটা হোক একটা করে নিয়ে যায়, এবং একটা করে যখন নিয়ে যায় তখন মালিক এসে এটা আবার মানে ভরার মানে মালিক এটা কখনো খালি রাখতে দেয় না, এটা আবার বাইরে থেকে আবার অন্য জায়গায় দুম্বা বা ছাগল কিনে সেটা খামারটাকে ভরপুর করে রাখে। তো তখন রাজভাই বলতেছে যে এটা মালিক এখান থেকে সরে না কেন? তখন সেই ওই হাসান ভাই বলতেছে, দেখো যেহেতু মালিকের জায়গাটা কেনা হয়ে গেছে, এত বড় জায়গা, উনি যেহেতু খেজুরের ব্যবসা আছে, উনি এটা এর জন্য সরাইতে পারতেছেন না। আর এখানে যেই সমস্যাটা আছে, যে তোমার খামারের যে সমস্যাটা আছে, এটাও ওনার এটা খামারটা বন্ধ করে দেওয়া ওনার যাবে না, কারণ ওনাকে উনি কয়েকটা হুজুর দেখাইছিল, তো হুজুরটা বলছে যে এই খামারটা সরাই ফেললে আপনার এই বাগানেরও ক্ষতি হইতে পারে। তো এই জন্য মালিক বলতেছে যে ওর তো মালিকের তো কোনো সমস্যা হয় না, হয়তো বা ওনার মাঝে মাঝে একটা দুম্বা একটা ছাগল মিসিং যায়, এটা ওনার জন্য তেমন কিছুই না, তেমন কোনো খরচই না। যাও, রাজু ভাই শুনে একটু অবাক লাগে, উনি তো ওনার মতো কাজ করে, কিন্তু ওনাকে আবার বলে দেওয়া হয়েছে যে তুমি দিনের বা তুমি যখন আমার যেই কাজ তুমি তখনই শেষ করো, এর বাইরে তুমি কিছু করতে চাও না। তো রাজু ভাই বলতেছে সে হাসান ভাইকে যে ভাই আগে তো একটু দিনে দিনে খাওয়া দিতেন, এখন যে রাত্রেবেলা আমি দেই আবার সমস্যা হবে না তো? না, আমার কোনো সমস্যা হবে না তো? তখন হাসান ভাই বলতেছে যে না, তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু খাওয়ার টাইম চেঞ্জ হয়েছে, তুমি খামারে জাস্ট খাওয়া দিয়ে এসে বলবো, আর কিছু তোমার করা লাগবে না। তখন ঠিক তার 3 দিন পরে রাজু ভাই আবার দেখতেছে যে সেখানে এরকম আজকে মনে আবারও সেই দুম্বা এরকম একটা ছটফট করতেছে, এবং জবাই করার আগে যেরকম চিৎকার দিয়ে উঠে সেরকম চিৎকার দিচ্ছিল। আজকে রাজু ভাই একটু মানে কেমন জানি লাগতেছে, ভাবতেছে যে আজকে আমি দেখবো আসলে কি জিন নাকি, মানে অনেক খুব সাহস ছিল। উনি যখন দেখতে যাবে এবার টর্চ নিয়ে নাকি, উনি যখন দেখতে যাবে খুব কাছাকাছি নাকি উনি চলে গেছিলেন, উনি বলতেছে আমাকে যে ভাইয়া বিশ্বাস করেন যে আমি জীবনে কখনো খারাপ কিছু দেখি নাই, আমি এটা দেখলাম যে মানে গরিলা যেরকম থাকে না এরকম ওই ফেসের কিছু আকৃতির কিছু একটা হবে, সে মানে চাপ দিয়ে ধরে রাখছে সেই দুম্বাটাকে, এবং দুম্বাটা আমরা জান চলে যাবে, এবং পিছন দিয়ে একটা খালি জায়গা আছে সেটা টান দিয়ে নিয়ে যাবে, এবং ওগুলার চোখগুলা ছিল খুব বাজে আকৃতির, চোখ জল জল করতেছিল। এবং রাজু ভাই বলে যে ভাই আমি তো জানি যে আসলে জিন জাতির খালি চোখে বা আলোর মধ্যে বা কিছু একটা হোক যে কাছাকাছি সামনাসামনি ফেস টু ফেস হয় না, আমি মানে রাজু ভাই বলে যে ভাই আমি নিশ্চিত যে সেটা একটা কোনো আকৃতিতে রূপ নিয়ে সেখানে আসছিল। এবং রাজু ভাই যখন ইচ্ছা করে সেই জিনিসটা চোখে আলো মারবে, তখন নাকি রাজু ভাইকে নাকি তাড়া করে আসছিল ধরার জন্য। রাজু ভাই দৌড় দিয়ে আসে, এবং উনি বলে যে ভাই আমি জোর দিয়ে যখন চিৎকার করে আসতেছিলাম, আমার সাথে অন্যান্য যে আরবিয়ান যে কলিগগুলো ছিল এসে আমাকে ধস্তাধস্তি করে নিয়ে যায়, এবং হাসান ভাই সেদিন আমাকে খুব বকাবকি করে, বলতেছে তোমাকে বলা হয়েছে যে তুমি এখানে মানে বেশি মানে এটা নিয়ে মানে ঘাটাঘাটি করতে যাও না, তোমার খাওয়া দাওয়া তুমি খাওয়া দিয়ে এসে পড়বা। রাজু ভাই বলে যে ভাই আমি সেখানে তারপর ওই রাতের নাইট ডিউটিটা আমি পরে বন্ধ করে দিয়ে আমি দিনের বেলা ডিউটি করতাম, তো আমি যতটুকু জানি সেইখানে খামারটায় সমস্যা আছে, যেটা ছোট ঘটনা আপনার কাছে শেয়ার করার রাজু ভাই বলেছিল, এটা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করলাম। তো দ্বিতীয় যে ঘটনাটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি সেটা আমাকে পাঠিয়েছেন ঋতুপর্ণা আপু, উনি কলকাতা থেকে আমাদেরকে ঘটনাটা মেইল করেছেন বেশ কয়েকদিন আগে। তো উনি যেটা বলে যে ওনার বাবার বাড়িতে মানে ওনার দাদু বাড়িতে একটা ঘটনা আছে যেটা 1970 সালের দিকে ঘটেছিল। এটা বাঁকুড়া জেলার কোন একটা জায়গায় হবে কলকাতার। তো সেখানে ওনার বাবারা ছিল প্রায় 6-7 জন, ওনারা ভাই ছিল। তো ওনাদের যে বাসাটা ছিল মানে বাড়িটা ছিল যে গ্রামে, সেখানে এটা নাকি মাটির তৈরি, প্রায় দোতলা একটা বাসা ছিল, সম্পূর্ণ মাটির তৈরি। তো এটা নাকি অনেক পুরানো বাসা ছিল। তো কোনো একদিন সন্ধ্যায় ওনার দাদা দাদি এবং ওনার বাবা, তখন নাকি 8-10 বছর বয়স, ওনারা নাকি 6-7 ভাই মিলে একসাথে সন্ধ্যার পরে, আলো ছিল না তখন, তো ওনারা বসেছিল। হঠাৎ করে খুব ঢিলাঢিলি হচ্ছিল, মানে পাথর দিয়ে কেউ ঢিল মারতেছিল ওনাদের বাড়িতে উঠানের মধ্যে, যারা ওনারা যেখানে বসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঢিল যে মারতেছিল কারো গায়ে নাকি সে ঢিল লাগতেছিল না, সবগুলো নাকি ছড়াই ছিটে আশেপাশে পড়তেছে, কারো গায়ে লাগতেছে না। সবাই একটু ভয় পায় এবং আলোর ব্যবস্থা, মোমবাতি বা যেটা হোক আলোর ব্যবস্থা করে ওনারা দেখতেছে যে মানে পাথরগুলা সব এক সাইজের এবং এগুলাতে লাল সিঁদুর দেওয়া, এবং এগুলো নাকি কোনো না কোনো একটা নিয়ে ওনাদের ঘরে রেখে দেয়। ঠিক সেদিন থেকেই শুরু। তারপর থেকে নাকি প্রায় সময় ওনাদেরকে দেখা যায় দিনের বেলা যেটা হতো বেশিরভাগ, যে খড়কুটা খুব এলোমেলো অবস্থা ওনাদের উঠানে পড়ে আছে। আবার সন্ধ্যার পর দেখা যেত যে বাড়িতে বাইরে কেউ গেলেই মাটি ঢিল মারতেছে, মানে মাটি ঢিল মারতেছে, এবং দেখা যেত যে মাঝে মাঝে ওনাদের ঘরের মধ্যে আগুন ধরাই দিত কে জানে। এবং প্রায় সময় নাকি এটাও হতো যে ওনাদেরকে বাড়ি থেকে খুব বাজেভাবে ডাকাডাকি করতো,
কিন্তু কে ডাকাডাকি করতো কেউ কিছু বুঝতো না। তো এটা যখন ঘটতেছিল ওনারা ভাবে যে হয়তো কোনো ওঝা বা কবিরা জেনে দেখবে যে আসলে বাসায় কোনো সমস্যা আছে নাকি। তো এগুলো চিন্তা ভাবনা করতে করতে একদিন নাকি সেই ঋতুপর্ণা ওনার ওনার মানে বাবার বড় ভাই ওনাকে নাকি একদিন পাওয়া যাচ্ছিল না। তো ওনাকে নাকি এরকম বাড়ি থেকে একটু দূরে একটা গাছের মধ্যে উপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং ওনাকে অনেক কষ্ট নাকি সেই গাছ থেকে নামানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় মানে এভাবে কি উপরে কে উঠলা। তখন সেই ঋতুপর্ণা পুরোনো জ্যাঠা নাকি বলতেছে যে না আমি বলতে পারবো না, আমাকে কি জানি নিয়ে গেছিল এখান থেকে, কিন্তু তার চেহারাটা খুব বাজে আকৃতি ছিল, এরপর কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। তো এরকম যখন একটার পর একটা উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে, তো আশেপাশের বাড়ির সবাই তখন এখানে নাকি প্রায় সময় বাসাটা দেখতে আসতো এবং সবাই নাকি একটু রং তামাশা করে দেখতে আসতো, আর এটা নাকি ভূতের বাড়ি, দেখি তো কি হয়েছে এখানে কি আছে। তো এখানে সবাই আগ্রহ নাকি আসতো। তো একদিন এক লোক এরকম সন্ধ্যার পরে ওনাদের বাসায় আসে, বলতেছে যে ভূতের বাড়ি দেখতে আসছি, ভূতের বাড়ি দেখতে আসবো। তখন নাকি ঠিক সন্ধ্যার পর তখন তো দেখা যেত যে 7টা-8টার দিকে অনেক রাত। তো এরকম একটা লোক নাকি এরকম আসে, আসার পর সে খুব ঠাট্টা মস্করা করতেছিল সেই ওই ঋতুপর্ণা আপুর ওনার দাদা দাদির সাথে, ওনার যারা ছিল ওনাদের সাথে ঠাট্টা মস্করা করতেছিল যে তোমার কে আছে এখানে দেখবো। তো হঠাৎ উনি দেখতেছে যে একটা বয়স্ক লোক, সে অনেকক্ষণ ধরে সেই মানে যে লোকটা এটা ঠাট্টা মস্করা করতেছিল তার দিকে অনেকক্ষণ ধরে সেই বয়স্ক লোকটা তাকায় আছে। এবং এটা দেখার পর সেই মানে বয়স্ক লেখে থেকে উনি প্রচন্ড ভয় পেয়েছে এবং বলতেছে যে এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িতে আসলে ভূত আছে, এই বলে নাকি লোকটা চলে যায়। যে লোকটা ঠাট্টা মস্করা করতেছিল না নাম নাকি ছিল অক্ষয়। তো সেই অক্ষয় বাবু উনি নাকি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে চলে যায় এবং পরের দিন ওনাকে ঋতুপর্ণা ওনার দাদা জিজ্ঞেস করে যে অক্ষয় তুমি সেদিন কালকে আসলা, খুব তো রং তামাশা করলা, তুমি ভয় পেয়ে চলে গেলা কেন? তখন সেই অক্ষয় বাবু বলতেছে যে আপনাকে আমি কি বলবো, আমি একটা জিনিস দেখছি, দেখে আমার খুব ভয় লাগছে এবং আমি আসলে বুঝতে পারি নাই যে আসলেই মানে আপনার বাড়িতে সমস্যা আছে। তখন সেই দাদা নাকি বলতেছে কি হয়েছে বলতো? বলতেছে যে আমাদের পাশের বাড়িতেই একটা লোক কয়েকদিন আগে আত্মহত্যা করছিল, তাকে কিন্তু দাহ করা হয়েছিল ঠিক আপনাদের বাড়ির পিছনে যে নদীটা আছে নদীর পাড়ের সেই চরে মানে নদীর পাড়ের এখানে কিন্তু দাহ করা হয়েছিল। তো তাকে আমি মনে হয় দেখলাম কালকে আপনাদের বাড়ির এখানে। তখন সেই ঋতুপর্ণা আপুর দাদা উনি বলতেছে তুমি উল্টা পাল্টা কি কথা বলো, ওই লোকটা আত্মহত্যা করছে, ওকে দাহ করে দেওয়া হয়েছে, এখন তুমি আবার এই কথা কেন বলতেছো, ওকে দেখছো, এগুলা কি উল্টা পাল্টা কথা বলতেছো। যাই হোক, এরকম যখন সমস্যা হইতেছিল তখন একটা ওঝা আনা হয় ওনাদের বাসায়, সেই ঋতুপর্ণা আপুর দাদার বাড়িতে আনা হয়। এবং সেই ওঝা অনেক কিছু দেখার পর সে বলতেছে যে এই জমিনে নদীর পাড়ের বালু আছে এবং সেই বালু থেকেই এখানে খারাপ কিছু একটা ভর করছে। তখন ওঝাকে যখন জিজ্ঞেস করা হয়, ওঝা বলতেছে যে আমাকে এরকম 2 দিন সময় দেওয়া লাগবে, যে কি সমস্যা আমি দেখে তারপর আপনাদেরকে আমি জানাবো। তখন সেই ওঝা বলে যে একটা বাড়ির নাম বলতেছে ওই বাড়ির অমুক, সে কয়েকদিন আগে আত্মহত্যা করছিল, তো ওকে কিন্তু শ্মশান ঘাটে দাহ করাতে চায় না, এর জন্য নদীর পাড়ে দাহ করানো হয়েছিল এবং তাকে যেখানে দাহ করা হয়েছিল সেখানে যে বালু আছে সে বালুটা তোমাদের বাড়িতে আনা হয়েছে এবং সেই বালুটা তোমাদের বাড়িতে রয়ে গেছে দেখি সে এখানে বারবার তোমার এখানে আসে এবং তোমাদেরকে নানাভাবে সে ডিস্টার্ব করে। তখন ঠিকই দেখা গেছে যে ঋতুপর্ণাপুর বাবার বড় ভাই তিনি কোন একটা কারণে সেই নদীর পাড় থেকে অনেকগুলো বালু ওনাদের বাড়িতে এনে রাখছিল বা কোন একটা কাজে লাগাইছিল, তো এই কারণে এই সমস্যাটা হইতে পারে। পরে ওঝা বলতেছে দেখো এখন যে অপদেবতা বা যে আত্মাটা এখানে ঘুরতেছে তাকে তাড়ানোর কোনো উপায় নাই, কারণ সেই বাড়িতে একবার এই বাড়িতে যেহেতু আর কোনো একটা ভাবে সে এসে পড়ছে, সে এখান থেকে কখনো যাবে না, তো এখানে কোনো পূজা দিয়েও তোমার কোনো লাভ হবে না, তোমরা বরং বাড়িটা ছেড়ে দাও। ঋতুপর্ণা আপু বলে যে ভাইয়া তারপর আমার সাথে যেটা হয় যে আমার দাদা বাড়িটা তখন আমাদের সেখানে ছেড়ে দেওয়া লাগছিল এবং আমরা বেশ কয়েকবার ওইখানে যেহেতু আমরা কেউ থাকতাম না, তারপর অনেকবার ওখানে থাকার চেষ্টা করছিলাম এবং দেখা যায় কেউ যদি এখানে থাকতে যায় তার নাকি রাতে খুব সমস্যা হয় সেখানে এবং এরকম নাকি ঢিলাঢিলি হয়, এখনো নাকি ঢিলাঢিলি হয়, কেউ গেলে নাকি দেখা যাচ্ছে খড় কোনো অংশে পোড়ায় ফেলতেছে, কিন্তু ওদের কারো কোনো ক্ষতি করে না। এবং সবচেয়ে বেশি সমস্যাটা হয় তার, সেটা হচ্ছে ঋতুপর্ণা জ্যাঠার, উনি নাকি এখনো গেলে ওনাকে নাকি একমাত্র কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং ওনাকে নাকি সরাসরি আঘাত করে। উনি নাকি একবার এরকম রিসেন্টলি নাকি ওখানে গিয়েছিল, তো উঠানে নাকি এরকম উনি কোনো কারণে বসেছিল, ওনাকে নাকি
আগুনের ফুলকির মতো কিছু একটা এসে নাকি ওনার গায়ে এসে লাগে এবং ওনার নাকি বেশ কিছু অংশ পুড়ে যায়, এটা উনি বলে। তো যেটা ঋতুপর্ণ আপু বলে যে ভাই এমন হতে পারে যে আমার সেই জ্যাঠাই সেই নদীর পাড় থেকে বালুটা এখানে আসছিল, হয়তো এই জন্য ওনার এই সমস্যাটা হয় এবং সেই আত্মা বা অপদেবতা যেটা আমরা বলি সেটা তাকে এই সমস্যাটার মধ্যে ফেলে। তো এটা ছিল একটা ছোট ঘটনা যেটা আমি শেয়ার করলাম। এখন আরেকটা ঘটনা আমি এখন শেয়ার করছি, এটা এখনকার জন্য আমার শেষ ঘটনা। এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাসান ভাই, তিনি সেনাবাহিনীতে আছেন। হাসানুর রহমান ভাই, ওনার ডাক নাম হাসান। তো তিনি সেনাবাহিনীতে আছেন। ওনার একটা ঘটনা, এটা 2017 সালের ঘটনা, তখন তিনি নতুন যোগদান করেন সেখানে, তো সেনাবাহিনীতে। তো ওনার তখন পোস্টিং ছিল খাগড়াছড়ি, আর উনি নাইট ডিউটি করতেন। তো নাইট ডিউটি যে তিনি করতেন সেখানে একবার একটা টিলার উপরে ওনার ডিউটি পড়ে। তো সেখানে দুজনকে একসাথে কাজ করতে হবে, তার সাথে একটা বয়স্ক একটা আনসার দিয়ে দেওয়া হয়েছিল, সে আনসার ওখানে ওনার সাথে ছিলেন। রাত নাকি তখন 2টা বাজবে। তো সেই হাসানুর রহমান ভাই তিনি কোন একটা কারণে ডিউটির ফাঁক দিয়ে অন্য একটা ফোন আসে মনে বাড়ি থেকে। তো উনি ফোনে কথা বলতে বলতে উনি বেশ খানিকটা দূরে চলে যায়। তো দূরে চলে যাওয়ার পরে ওনাকে দূর থেকে সেই আনসারটা ডাকতেছে, বলতেছে যে হাসান সাহেব আপনি বেশি দূরে যায়েন না, কাছাকাছি থাকেন, বেশি দূরে যাওয়া ঠিক হবে না। যাই হোক, হাসান ভাই ওরকম উনি কথা বলতে বলতে আবার যখন ওনার আগের সেই আনসার যেখানে বসা ছিল সেখানে ব্যাক করবে, তখন উনি দেখতেছে একটা গরম বাতাস ওনাকে ধাক্কা দিল। ওই ধাক্কা খেয়ে পড়ে গেলে যেগুলো হয় না, যে পিছন থেকে ধাক্কা দিয়ে হঠাৎ করে হোঁচটকে পড়ে যায়, এরকম উনি মনে এরকম পড়ে গেল। তো উনি যেটা হয়, উনি আবার সে আনসারের কাছে আসে, এসে বলতেছে যে চাচা আপনি আমাকে ডাকলেন কেন, আপনি তো অনেক বয়স্ক মানুষ, আপনি তো কাজ করতেছেন, কাজ করেন, বিরক্ত হয়েছে আর কি, যে কাজ করতেছেন কাজ করেন, তা আপনি আমাকে ডাকলেন কেন, ফোনে কথা বলতেছিলাম। তো সেই আনসার বলতেছে যে বাবা দেখো, কিছু মনে করো না, তুমি তো আমার বয়স অনেক ছোট হবা, তোমাকে একটা কথা বলি যে আমি এই এলাকাটা অনেক বছর ধরে আছি, এইসব জায়গা ভালো না, আশেপাশে ঘোরাঘুরি করে না, যেটা তোমাকে আমি ডাকছি। তো যাই হোক, তো সেই সময় আর উনি একটু বিরক্ত বোধ করে হাসান ভাই, উনি তো ওনার পরের কাজ শেষে, ওনার নাকি ভোর 4টার দিকে ডিউটি শেষ হয়, ডিউটি শেষ করে উনি ওনার রুমে চলে যায় এবং সে আনসার ওনার কোন জায়গায় ফিরে যায়। তো স্বপ্নে উনি দেখতেছে যে ওনার উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছে হাসান ভাই সেদিন রাত্রেবেলা, যে ওনাকে মনে কেউ গলা চেপে ধরতেছে, উনি শ্বাস নিতে পারতেছে না, এরকম কয়েকটা স্বপ্ন উনি নাকি দেখছে, খারাপ স্বপ্ন দেখছে। দেখার পরে উনি পরের দিন আবার ডিউটিতে যাবে এবং সেদিন আর 3 রাত্রেবেলা বের হয় না। তো উনি আনসারের সাথে গল্প করতে বলতেছে যে চাচা আপনি যে আমার সেদিন ডাকছিলেন, কালকে যে ডাকলেন আমাকে, আমি বুঝলাম না চাচা, রাত্রেবেলা শোয়ার পর আমি একটু বাজে উল্টাপাল্টা স্বপ্ন দেখলাম, আমার খুব ভয় লাগতেছে এবং কালকে সারাটা দিন আমার বুক ধরপড় করছে, আমার কি জানি হইল। তো কালকে সারাটা রাত আমার এরকম বুক ধরপড় করছে, এটা বলতেছে। তো তখন সেই আনসার উনি বলতেছে যে বাবা আমি তো, আমার তো বয়স ভালোই হয়েছে, আমি কিছু দোয়া দুধ পারি, আমি তোমাকে দোয়া দুধ করে ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি, তোমার যে সমস্যাটা আশা করি এটা শেষ হয়ে যাবে, এটা হয়তো খারাপ কিছু তুমি নজরে পড়ছে তোমার, আসলে বললাম না জায়গাটা ভালো না, পাহাড় পর্বত এলাকা, এখানে আসলে মানুষের বসবাস নেই, তো অনেক সময় খারাপ কিছু নজর পড়লেও পড়তে পারে। যাই হোক, সেই আনসার নাকি হাসান ভাই কোনাকে নাকি তখন অনেক ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছিল। ঝাড়ফুঁক দেওয়ার পরে একটা জিনিসই দেখতেছে, হাসান ভাই নাকি ওনার নাকি ঝাড়ফুঁক দেওয়ার পর খুব একটা জ্বালা যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরের মধ্যে। তো জ্বালা যন্ত্রণা যখন হচ্ছে, তখন তিনি সে চাচাকে বলতেছে, বলতে হঠাৎ বলছে চাচা আপনি ঝাড়ফুঁক দিয়ে না, আমার শরীরটা এমনি কেমন জানি লাগতেছে, জ্বালাপোড়া করতেছে এরকম। তখন হাসান চাচা বলতেছে হাসান ভাইকে যে ঠিক আছে তুমি বাবা আজকে রাতে সাবধানে থাকো, আর এগুলো ভয় পাও না, এগুলো হইতে পারে। তো ওনারা এরকম ভোর 4টা হবে এরকম ডিউটি শেষ করে যার রুমে চলে যায়। পরের দিন সকালে কিভাবে কি হয়েছে বলতে পারবে না, যে সেই আনসার চাচার লাশ নাকি ওনারা যেখানে থাকতো তার ঠিক পাশেই একটা পুকুর আছে, পুকুরে উল্টানো, মাথাটা নিচের দিকে মাটির দিকে ডাবানো অবস্থায় পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে মারা গেছে, অনেকে জিজ্ঞেস করে, কেউ নাকি কোনো উত্তর দিতে পারতেছিল না, বলতেছে যে না এখানে তেমন না যে আমাদের এন্ট্রি পার্টি বা কেউ আছে, এখানে তো খুব নীরব এলাকা, এখানে তো খারাপ কিছু থাকার কথা না। তো প্যারানরমাল কিছু ঘটতে পারে সেই হাসান ভাই এটা উনি নিজেও ভাবে নাই। তো ওনারা ভাবে যে হয়তো এমন হইতে পারে যে হয়তো এমন ডাকাত বা কিছু পড়ছে, বা এই কারণে ওনার সাথে হয়তো কারো কোনো শত্রুতা ছিল, যেহেতু আগে থেকে আনসার সেখানে থাকতে হয়তো তারা কি এখানে ওনাকে খুন করছে, ফালায় রাখছে।
যাই হোক, সেভাবে তো কয়েকদিন কাটে, এটার কোনো সুরাহা হয় না। কিন্তু হাসান ভাই নাকি আস্তে আস্তে আমাদের খুব ভয় ভীতি কাজ করতেছিল। উনি বলে যে ভাই আমার প্রচন্ড ভয় লাগতো রাতে ঘুমাইতে, এবং আমি মনে হইতেছে কি যে সেই আনসারটাকে আমি স্বপ্ন দেখতাম, আর এরকম একটা ফিল করতাম আনসারের মতো একটা বয়স্ক লোক আমার কাছে আসতেছে এবং আমার কাছে খুব সাহায্য যাচ্ছে, এগুলো খুব ভয় লাগতো এগুলো নিয়ে। তো এগুলো যখন হতো তো উনি মিথ্যা কথা বলে উনি কোন রকম একটা ছুটি নিয়ে ওনার বাড়িতে কয়েকদিনের জন্য আসে সেই হাসান ভাই। উনি বাড়িতে আসার পর এরকম একটা বড় হুজুরের কাছে যায় এবং হুজুরকে বলতেছে পুরোটা ঘটনা বলে যে আমি এরকম ওখানে গেছিলাম, বাতাসে না কিছু একটা খারাপ কিছু ধাক্কা লাগছে, আর আমি এখন উল্টাপাল্টা অনেক স্বপ্ন দেখি, এবং আমার কেন জানি মনে হয় যে যে আনসার চাচা আমাকে এরকম ঝাড়ফুঁক দিছিল ওনাকে প্রায় সময় স্বপ্ন দেখি। তখন সেই হুজুর বলতেছে যে তোমাকে বাবা কয়েকদিন সময় দিতে হবে, আমি দেখি কি হয়, কারণ এটা তো আসলে সচরাচর হট করে বলা যাবে না, আমি দেখি আগে কি সমস্যা। তো এরকম হুজুর নাকি সেই হাসান ভাইয়ের নাম ঠিকানা এবং ওনার বাবার নাম ঠিকানা নিয়ে যায়। তখন হুজুর কয়েকদিন পর সেই হাসান ভাইকে বলতেছে যে তোমারও তো যাওয়ার সময় গেছে বাবা, একটা কথা বলি, সমস্যাটা হচ্ছে যে তুমি যে সেদিন যে গেছিলা সেখানে তোমার যাওয়াটা ঠিক হয় নাই, তোমাকে একটা বাজে জিন তোমার উপর ভর করছে এবং সে সচরাচর মানে তোমাকে এরকম মানে তোমাকে প্রায় সময় এরকম সে ভয় দেখায়, সে সহজে তোমার এখান থেকে যাবে না, এবং সেই চাচা চাইছিল সেই জিনটাকে ছড়ায় দেওয়ার জন্য। কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না যে সে জিন বা সেই পিশাচটাই তোমার সেই আনসার যে আছে তোমার সাথে যে থাকতো তাকে এরকম রাতে এসে এরকম অন্য রূপ নিয়ে গিয়ে তাকে ডেকে সেই পুকুর পাড়ে গেঁথে রাখছে, মেরে গেঁথে রাখছে। এটা তোমরা বিশ্বাস করবে না। তো এখন তোমার ভাগ্য ভালো যে তুমি তোমাকে একটু ঝাড়ফুঁকুনি দিয়ে দিছিল, এবং সেই পিশাচটার নাকি একটাই জিদ ছিল যে কেন সেই হাসান ভাইকে ঝাড়ফুঁক দেওয়া হয়েছে, এই কারণে নাকি পিশাচটা সেই আনসারকে মেরে ফেলছিল। তো যাই হোক, এটা পরে সেই হাসান ভাই আমাকে বলে যে ভাই আমি তারপরে মানে এমন অবস্থা যে আমি মানে চাকরি ছাড়ার মতো অবস্থা হয়ে গেছিল, আমি প্রায় অনেকদিন ছুটিতে গেছিলাম, এরকম মিথ্যা কথা বলে যে আমার শারীরিক অসুস্থতা। তো এরকম নাকি প্রায় 15 দিনের মতো ছুটি কাটানোর পরে তারপর উনি আমার কাজে যোগদান করে, এবং উনি তারপর হাসান ভাই বলে যে ভাই বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তো হুজুর আমাকে পরা পানি এবং তাবিজ দিয়ে রাখছিল, এবং সেই তাবিজ দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ হই। তবুও আমার মাঝে এখন অনেক ভয় কাজ করে, এবং আমি যেহেতু পাহাড়ি অঞ্চলে আছি আবার অনেক ভয়ের ঘটনা আছে যেটা আস্তে আস্তে আপনার মাঝে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলামিন তেজগাঁ থেকে আসছি। আমার লাইফে একটা ঘটনা ঘটে গেছে, ওইটা শেয়ার করার জন্য। তো বেশি না বাড়ায় আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি একটা কর্পোরেট অফিসে জব করি। তো আমাদের অফিসটা হচ্ছে 15 তলা, আমি হচ্ছে 14 তলায়। আমাদের পুরো অফিসটা হচ্ছে 15 তলা, আমাদের অফিসটা হচ্ছে 14 তলায়। তো আমি যখন এই চাকরিটা নেই তখন শুনছি যে ওইখানে অনেক ভৌতিক ব্যাপার ট্যাপার আছে, অনেক আগের কাহিনী অনেক কিছু শুনছি। তারপরে জীবনের তাগিদে আর কি চাকরিটা নেওয়া। তো হচ্ছে কি আমাদের অফিসের পাশে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা অনেক ভৌতিক। ওইখানে অনেক বড় একটা বাড়ি, পুরো বাড়িটাই শুধু একজন মাত্র মহিলা থাকে, আর পুরো বাড়িতে কেউই থাকে না। তো বাড়িটা অনেক বড়, লাইট টাইটও কিছু জ্বলে না। দিনের বেলায় শুধু একটা মহিলাকে দেখা যায়, আর সামনে একজন দারোয়ান থাকে, দারোয়ানও রাতে থাকে না। তো ওই বাড়িটার পাশেই আমাদের অফিসটা। তো বেসিক্যালি হয়েছে কি আমাদের এখানে শিফট বাই শিফট ডিউটি। তো আমার রাত্রে ডিউটি পড়ছে, তো আমি আর আমার কলিগ রাত্রে ডিউটি করতেছি। তো প্রথম কিছুদিন এরকম কিছু হয় না আমার সাথে। কয়েকদিন যাওয়ার পরে আমরা একটা শব্দ পাচ্ছি যে উপর থেকে কেউ সিঁড়ি দিয়ে নামলে, যে জুতা স্যান্ডেল পরে যে নামে, একটা শব্দ হয়। ওটা কিন্তু বোঝা যায় যে একটা মানুষ উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, সিঁড়ি দিয়ে একটা শব্দ হয়। তো আমরা শব্দটা পাচ্ছি, তো পাইলে আমরা ঘাবড়াই গেছি যে এত রাত তখন 1টা-1:30 এরকম, সঠিক টাইমটা আমার মনে নাই, তবে 1টা-1:30টার ভিতরে এরকমই হবে। তো শব্দ পাচ্ছি বাট কেউ আসতেছে না সামনে। তো আমরা করলাম কি, ওই আমার সাথে যে কলিগ ছিল ওনাকে বলতেছি যে এত রাতে তো কেউ এইখানে আসার কথা না, যেহেতু আমাদের বিল্ডিং এর নিচে দুইটা গেটই তালা মারা থাকে, নিচে সিকিউরিটিটা থাকে। এত রাতে কেউ ঢুকতে দিবে না, সিকিউরিটি প্লাস গেট তালা মারা, আর সাদের গেট তো সন্ধ্যার পরপরই তালা দেওয়া হয়ে যায়।
তো আমরা খুব ঘাবড়াই গেছি যে এত রাত্রে কে আসবে। তো আমরা গেছি, একটু উপরে উঠে গেছি যে হয়তো 15তলাটা ফাঁকা, মানে ওখানে কোনো অফিস হয় না এখনো। তো আমরা যে দেখলাম মোবাইলের লাইট টাইট দিয়ে দেখলাম যে না, কেউ নাই। তো ওই দিন আমরা চলে আসছি। আবার তার 2-3 দিন পর আবার এরকম হচ্ছে, হলে আমরা আবার যাই, আবার যেয়ে দেখি কিছু নাই। তো এরকম 2-3 বার হওয়ার পরে একদিন হয়েছে কি, বেসিক্যালি অন্য দিন আমরা 3-4 জন থাকি, তো ওই দিন আমরা পুরো অফিসে 2 জন। তো আমরা আবার ওরকম রাত 1-1:30 বাজে, তো এরকম শব্দ পাচ্ছি। তো 2 জন তো আর একটু ভয় তারপরে শব্দ পাচ্ছি, কেউ নাই। পরে আমরা আবার গেলাম, যে জিনিসটা দেখলাম শাফিন ভাই, সেটা আপনাকে মানে বইলা বুঝাইতে পারবো না। আমি যে এখন বলতেছি, আমার পুরো শরীরের পশমগুলা দেখেন খাড়া হয়ে গেছে। জি, আমি দেখতেই পাচ্ছি। জি, আমি ভিতর থেকে অনেক দেখেন, আমি ঘাম ছেড়ে দিছি, আমার কপালে ঘামটা হয়ে যাচ্ছে। তো যেটা দেখলাম আর কি, মানে আমি তো দেখে স্ট্রং আছি, কিন্তু আমার সাথে যে ছিল ও দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে গেলে আমি দেখে মানে আমিও স্তব্ধ হয়ে গেছি, বাট আমার সেন্সলেস হয় নাই। আমি দেখি মানে বিভৎস একটা মহিলা, মানে হাসতেছে, দাঁত নাই, ওনার শুধু মাড়িটা আছে, আর চেহারা মানে বিকট চেহারা, আর চুলগুলো ছাড়া সাদা একটা কাপড় পরা। তো আমার সাথে যে ছিল ও তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। যখন আমি ওকে ধরতে যাচ্ছি, এখন দেখি কি ওই মহিলাটা আমার দিকে হাত বাড়াই দিতেছে। তা উনি আমার থেকে না হলেও 5-7 গজ দূরে, তো মনে হচ্ছে যে ওনার হাতটা লম্বা হয়ে আমাকে ধরতে গেছে। তখন আমি করলাম কি, মানে ওরে আমি উঠাবো কি, আমি নিচে দৌড়ায় চলে আসলাম। যখন আমি অফিসের ভিতরে দৌড়ায় এসে আমার গেটটা লক করে দিয়ে আমি আমার অফিসের ফোন থেকে সবাইকে ফোন টোন দিয়ে নিচে থেকে তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসলাম। ওনারা যখন উঠে আসতেছে, কথা টথা শুনতেছি। তারপর ওনারা যখন আসলো, আমি ওনাদের আসার পরে আমি গেট টেট খুলে বেরোলাম। বেরোয় ওনাদেরকে সবকিছু বিস্তারিত বলো এখানে নিয়ে গেলাম। নিয়ে দেখি যে ওই সেন্সলেস ওই অবস্থায় পড়ে আছে। তো ওনারে তারপর নিচে আনার পরে দেখলাম কি, যে ওনার শরীরে মানে কিছু দিয়ে ব্লেডের আঁচড় দিলে যেরকম চিহ্নগুলো পাওয়া যায় না, তো এরকম আঁচড়ের চিহ্নগুলো ওনার শরীরে। তো তারপর আমরা পানি টানি দিয়ে ওনার সেন্স আসলো। আসার পর তারপর আমি আর কি ওই চাকরিটা ছেড়ে দেই। মানে জীবনের একটা মায়া আছে যে আমার সাথেও তো আজকে হয়েছে, আমি বেঁচে গেছি। তো তারপর আমার যে কলিগ ছিল, ওর মানে খুব জ্বর, তারপর দিন থেকে খুব জ্বর। তো 3-4 দিন জ্বর হওয়ার পর আমার সেই কলিগটা মারা গেছে। আর এটা এই জন্যই আমি আমার কর্পোরেট অফিসটার নাম বলি নাই, যেহেতু এটা অফিসের একটা রেপুটেশনের ব্যাপার, যার কারণে আমি বলি নাই। তো এই হচ্ছে, মানে আমি ছোটবেলা থেকে ভূতের অনেক শুনছি, করছি, কিন্তু কখনো আমার বিশ্বাস হয় নাই। কিন্তু এই ঘটনার পর আমি এখনো আমি রাতে ঘুমাই, মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠি ঘুমের ভিতরে। হয়তো সেদিন আমি কোনো এক ভাগ্যের জোরে বেঁচে গেছি, হয়তো হায়াত ছিল দেখে বেঁচে গেছি। তবে শাফিন ভাই, এটা কিন্তু ঠিক, আমি বিশ্বাস করতাম না যে ভূত বা অশরীরী আত্মা এরকম কিছু আছে। কিন্তু আমার লাইফে এই সামনাসামনি ঘটনার পর আমি মানে এখন খুবই, আমার দিনগুলো খুবই ইয়েতে যায়। তারপরও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা আমার সাথে এরকম কিছু না হয়। আমি আমার এই কথা বলে আমার শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এই ঘটনাটা আমাদেরকে মেইল করেছেন আরফিন আজাদ অভি ভাই। তিনি এবং তার ছোট ভাই সবসময় আমাদের প্রতিটি এপিসোড এবং প্রতিটি ঘটনা শুনে থাকেন। তো তিনি যে কাজটা করেছেন সেটা খুবই আশ্চর্যের একটা কাজ, যেটা এখন আপনার মাঝে শেয়ার করব। অভি ভাই অনেক বছর ধরে তিনি পাকিস্তানে থাকতেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানে এবং তার বাসস্থান বাংলাদেশে দেখে তিনি কয়েক বছর আগে বাংলাদেশে এসে পড়েন।
কিন্তু পাকিস্তানে ওনার অনেক বন্ধু বান্ধব আছে। তো একজন বন্ধু আছে ওনার পাকিস্তানে, সেই বন্ধুকে অভি ভাই আমাদের প্রতিটি ঘটনা প্রায় সময় নাকি ট্রান্সলেট করে ইংরেজিতে পাঠান, এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সেই পাকিস্তানি ফ্রেন্ড অভি ভাইকে রিকোয়েস্ট করে যে তিনি একটা ঘটনা পাঠাতে ইচ্ছুক এবং সেই ঘটনা যেন আমরা এই ভৌতিকতা শেয়ার করি। এবং আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা পাকিস্তানি সেই ফ্রেন্ডের পাঠানো ঘটনা। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। এটা কত সালে বা কবে ঘটেছে তা জানি না, তবে বেশ কয়েক বছর আগের ঘটনা, খুব বেশি দিন আগের না, এতটুকু আমি জানি। তো অভি ভাই যেটা বলে যে সেখানে ওনার যে অঞ্চলে থাকা হয় বা ওনার ফ্রেন্ড যে অঞ্চলে থাকে সেখানে সাকি নামে একটা গ্রাম আছে, সেটা অনেক বড় একটা গ্রাম ছিল। সেই গ্রামে হেকিম নামে একটা ছেলে ছিল। সেই ছেলেটা নাকি ছোটবেলা থেকেই খুব আগ্রহ যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে করে বা এটা শিখার কিভাবে যায় সেটা নিয়ে নাকি তার বেশ কৌতূহল ছিল। তো অনেক সন্ধানের পর সেই গ্রামের কোন একটা কবিরাজের সন্ধান সেই হেকিম পেয়ে থাকে, যে কবিরাজটা এরকম ব্ল্যাক ম্যাজিক করতে পারত। তো সেই কবিরাজের বাড়ির আশেপাশে কোনো এক বিকালে হেকিম এবং তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিল। তো হেকিম খেয়াল করছে যে দুটা লোক একটা বাচ্চাকে টেনে হিঁচড়ে সেই কবিরাজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। হেকিম এটা দেখার পর একটু সে আড্ডা থেকে মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা থেকে সে বের হয়ে যায় এবং সে দেখতেছে যে বাচ্চাটাকে নিয়ে দুটা লোক সেই কবিরাজের বাড়ি গেল এবং বেশ কিছুক্ষণ পর বের হয়ে আসলো এবং বাচ্চাটা নাকি তখন সম্পূর্ণ সুস্থ। হেকিমের আগ্রহ তখন বেড়ে যায়, তখন সে সেই কবিরাজের বাড়ির ভিতর ঢুকে এবং কবিরাজের সাথে সে একান্ত কথা বলার জন্য অনুমতি চায় এবং সে কবিরাজকে খুবই কাকুতি মিনতি করে বলে যে আমি এরকম আপনার কাছে কবিরাজি কিভাবে শিখে বা ব্ল্যাক ম্যাজিক কিভাবে শিখে এটা আমি জানতে চাই বা শিখতে চাই, আমাকে একটু শিখান। কবিরাজ তো কোনোভাবেই রাজি হয় না। বেশ কয়েকদিন এভাবে এক নাগারে যাওয়ার পর তারপর একটা পর্যায়ে কবিরাজ বলে যে দেখো এটার জন্য খুব সাহসের দরকার, তোমাকে সাহস রাখতে হবে মনে, এবং তুমি যদি করতে পারো তাহলে পারবা, না হলে কিন্তু তোমার বিপদ ঘটবে। তো একটা পর্যায়ে সেই হেকিম সে বলতেছে ঠিক আছে আমার সাহস আছে, বাট এটা আমার অনেক ছোটবেলা থেকে খুব জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এর জন্য আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই, আপনি যা বলবেন তাই আমি করব। তো সেই কবিরাজ বলতেছে যে হ্যাঁ আমি শিখাতে পারি, যদি বিপদ আপদ কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু তুমি আমাকে দোষারোপ করতে পারবা না এবং তোমাকে এই ক্ষেত্রে সাহস হারালে চলবে না, তুমি অনেক বাধার সম্মুখীন হতে পারো। তখন হেকিমকে তিনি একটা নির্দিষ্ট সময় দেয় এবং সময় দিয়ে বলতেছে যে তুমি একটা নির্দিষ্ট সময় আমার কাছে আসো, তারপর তোমাকে কিছু কাজ আমি দিব। তখন হেকিম কোন একটা নির্দিষ্ট সময় যায় এবং হেকিমকে সেই কবিরাজ বলে যে তুমি একটু খোঁজ লাগাও যে গ্রামে কেউ আত্মহত্যা করেছে নাকি, সে পুরুষ হোক বা মহিলা হোক বা যেই হোক সে আত্মহত্যা করেছে নাকি এরকম একটা খোঁজ লাগাও, এবং এরকম যদি কোনো সন্ধান পাও সঙ্গে সঙ্গে আমাকে জানাবা। মানে সেই লাশ মানে যেভাবেই হোক, ফেলে সিলিং এ ঝুলে হোক বা যেভাবেই হোক, সেই লাশটার তুমি সন্ধান পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবা এবং আমি এটার খোঁজ নিচ্ছি। কয়েকদিন পরে গ্রামের কোন একটা জায়গায় এরকম একটা সন্ধান পাওয়া যায় এবং হেকিমকে খবর দেওয়া হয় এবং হেকিমকে সে কবিরাজ বলতেছে যে অমুক বাড়িতে যাও, সেখানে একটা মেয়ে এরকম ফাঁস দিছে এবং তার যেই রশিটা দিয়ে বা যে ওন্না বা যেটাই হোক যেটা দিয়ে সে ফাঁস দিছে, তুমি সেটা ছিঁড়ে কিছু অংশ নিয়ে আমার কাছে আসো, তারপর বাকি কি কাজ করতে হবে তোমাকে আমি বলবো। হেকিম বলতেছে এটা কোনো সমস্যা না, আমি যাই। হেকিম যখন সাথে সাথে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, দেখতেছে বাড়ির আশেপাশে অনেক লোকের ভিড় এবং তার মনে একটা ভয় কাজ করতেছিল যে আমি যে কাপড়টা ছিঁড়ে আনবো সেক্ষেত্রে তো পুলিশ আমাকে সন্দেহ করতে পারে। হেকিমের ভয় হচ্ছে অন্যরকম, যে পুলিশ প্রশাসনের ভয়। তো সে করলো কি, ভাবতেছে কবিরাজ জানবে না, কাজ করি আমি অন্য একটা কাপড় ছিঁড়ে কবিরাজের কাছে নিয়ে যাই। তখন হেকিম অন্য একটা কাপড় ছিঁড়ে কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ দেখে বুঝে যায় যে এটা সেই ফাঁস দেওয়া তো মানে কোনো কাপড় না। তখন সে মানে হাকিমকে খুব বকাবকি করে এবং খুব বকাবকি করার পর বলতেছে তোমাকে আমি শিক্ষা দিতে পারবো না, কারণ তুমি প্রথম পর্যায়ে এটা ভুল করে ফেলছো। হাকিম আবার খুব কান্নাকাটি করে। তো কবিরাজ বলছে ঠিক আছে তোমাকে আমি দ্বিতীয় সুযোগ দিচ্ছি, তবে এটা আরো ভয়ানক একটা কাজ, তুমি যদি করতে পারো আগাতে পারবা, না হলে তোমার পক্ষে এটা সম্ভব হবে না এই কবিরাজ বা এই ব্ল্যাক ম্যাজিক শিখা। তখন সেই কবিরাজ বলতেছে যে এই মেয়েটাকে যেখানে দাফন দেওয়া হয়েছে তুমি এখানে মাঝরাতে নিজে যাবা এবং তোমাকে আমি একটা তেল মালিশ করে দিব তোমার পুরো শরীরে, সেই শরীরে তুমি খালি গায়ে সেই মেয়েটার লাশে কবরের এখানে যাবা এবং তোমাকে ব্যাগে কিছু জিনিসপত্র দিব, সেটা নিয়ে তুমি যাবা এবং তোমাকে আমি একটা ছুরি দিব, সেই ছুরিতে মেয়েটার গলা মানে মাথা কেটে আমার কাছে নিয়ে আসবা। হেকিম প্রথমে কিছুটা ভয় পায়, তারপর সে নিজে থেকে আবার বলতেছে হ্যাঁ কোনো সমস্যা নাই পারবো।
কবিরাজ বলে যে তুমি যখন যাবা দেখবা কবরস্থানে উল্টাপাল্টা অনেক আওয়াজ আসতেছে, অনেক ঝড়ঝাপটার আওয়াজ আসবে, বাতাস আসবে, বা এমন হতে পারে যে তুমি যখন কবরটা ঘুরবা তখন দেখবা যে মেয়েটা তোমার দিকে তাকায় থাকতে পারে, তুমি ভয় পেতে পারো। তুমি এগুলা কোনো কিছু পাত্তা দিবা না। তবে হ্যাঁ, মেয়েটা যদি ওর ফেস যদি তোমার বেশি ভয় লাগে সেক্ষেত্রে একটা প্যারেক দেয় ওই কবিরাজ, হাকিমকে একটা প্যারেক দেয়, বলতেছে প্যারেকটা মেয়েটার মুখে দিয়ে দিবা, দেখবা আর কোনো সমস্যা হবে না। তো এরকম একটা ছোট ব্যাগ দেয়, যে এই ব্যাগটা তুমি মাথাটা নিয়ে আসবা, এবং ছুরি দেয় এবং একটা প্যারেক দেয়। আর হেকিমের গায়ে এরকম ঈদের একটা সময় এরকম গায়ে তেল মেখে কবিরাজ পাঠায় দেয়। হেকিমও সেই কবরস্থানে যায় এবং মেয়েটার কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়তে খুঁড়তে যখন সে মেয়েটার মাথা পেয়ে যায়, তখন মেয়েটার মাথাটা নাকি যে কাটতে যাবে, তখন হেকিম দেখতেছে ঠিকই আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, এবং একটা আওয়াজ আসতেছে যে আমার মাথাটা কাটিস না, আমার খুব কষ্ট হচ্ছে। এই আওয়াজটা যখন বারবার আসতেছিল, হেকিম নাকি প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং সে তার যে কবিরাজের যে প্যারেকটা দেওয়া হয়েছিল সেই প্যারেকটা নাকি লাস্টার মুখের মধ্যে দিয়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে দেখতেছে যে মাথাটা অনেক হালকা হয়ে গেছে, এবং তার ছুরি দিয়ে মাথাটা কাটতে সুবিধা হয়। এবং হেকিম ছুরিটা দিয়ে মাথাটা কেটে সে ব্যাগে ভরে ওর বাসায় চলে যায়, হেকিমের বাসায় চলে যায়। তো সেই রাতে হেকিম বাসাতে খুব ভয় থাকে যে মাথাটা রাখা ঠিক হবে কিনা। তো সে করে কি, তার রুমের পাশেই একটু ঝোপঝাড়ের মতো ছিল, সে সেখানে মাথাটা লুকায় রাখে ব্যাগের ভিতরে। হেকিম যখন সারা রাত শুয়েছিল তখন নাকি বাইরে থেকে খুব আর্তনাদ, খুব কান্নাকাটি আর্তনাদ পাচ্ছিল। সে নাকি ভয়ে ভয়ে রাতটা পার করে। ভোরে যখন আলো হয় তখন সে এই মাথাটা নিয়ে তখন সে কবিরাজের বাড়িতে যায় এবং কবিরাজের কাছে দেখায়। কবিরাজ তো ওকে অনেক বাহবা দেয় যে তুমি ভালো একটা কাজ করছো, যে তুমি এখন কবিরাজি শিখতে পারবা। যদিও এটা আসলে খারাপ কাজ, তো কবিরাজি ভাষা এটা ওরা, সেই কবিরাজ ওকে অনেক বাহবা দেয়। তো কবিরাজ তখন পাশে একটা রুমে নিয়ে যায়, এবং সে যখন হেকিমকে পাশের রুমটা নিয়ে যায় তখন সে বলতেছে যে দেখো, এই রুমে আমি কাউকে আনি না, এবং আমি সবসময় একাই এই রুমে আসি, এই রুমে আসার কারো অনুমতি নাই। যেহেতু তুমি কবিরাজি বিদ্যা বা এই জাদুবিদ্যা শিখতে চাও, এই জন্য তোমাকে এই রুমে আনলাম। তো হেকিম যেটা বলে যে সেই রুমটা নাকি ছিল মানুষের হাড় গোড় এবং অনেক উদ্ভট রকমের জিনিস দিয়ে ভরা, যেটা সে আগে কখনো দেখে নাই। এবং সেই মাথাটা, মেয়েটার মাথাটা সে কবিরাজ একটা জায়গায় রাখে সেই রুমে, এবং রেখে বের হয়ে যায়, এবং হেকিমকে বলে যে ঠিক আছে, এখন থেকে তুমি জাদুবিদ্যা শিখতে পারবা, তোমাকে সপ্তাহে অমুক দিন অমুক সময় আসতে হবে, তাহলে তুমি এই জাদুবিদ্যা শিখতে পারবা, কোনো সমস্যা হবে না। হেকিমও রাজি হয়ে যায়। তাই 2-3 দিন পরে কবিরাজ কোন একটা কারণে সে কোনো একটা বাসায় যাবে, যে এরকম ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা সমস্যার সমাধান করতে। তো সবসময় এই কবিরাজ গেলে ওনার শরীরটা বন্ধ করে যেত। সেদিনও সে শরীর বন্ধ করে গিয়েছিল যাতে তার রাস্তায় কোনো ক্ষতি না হয়। তো বন্ধ করে যে সে বাড়িতে সে কাজ শেষ করে আবার মধ্যরাত 12টা-1টা দিয়ে যখন কবিরাজ তার বাড়ির দিকে ফিরবে, কোনো একটা কারণে মাঝ রাস্তায় আসতে তার একটু টয়লেট আসে, যখন প্রস্রাব করবে তখন সে কবিরাজটা রাস্তার পাশে দাঁড়িয়ে সে পাশে কোথাও বসে হয়তো প্রস্রাব করে। তো প্রস্রাব করার পর তার কিন্তু যে শরীরটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু না পাক হওয়ার কারণে আবার সে বন্ধটা ছুটে যায়, কিন্তু এটা কবিরাজের মনে ছিল না যে তার শরীরটা এরকম ছুটে গেল। তো কবিরাজ নাকি এরকম আবার হাঁটা শুরু করে, এবং হাঁটা শুরু করার পর সে ফিল করতেছে পিছন থেকে কেউ একজন তাকে ডাকতেছে, এবং ডাকার পর কবিরাজ যখন পিছে তাকায় দেখতেছে একটা মেয়ে, তার পুরো শরীর গলিত অবস্থা এবং তার মাথা নাই, এবং সে চিৎকার করে বলতেছে যে আমার মাথা ফেরত দে, তোর কারণে আমার মাথা কাটা হয়েছিল, আমার মাথা ফেরত দে। কবিরাজ তখন অনেকটা ভয় পেয়ে যায় এবং সে বুঝে যায় যে তার তো শরীর বন্ধ করা হয় নাই এবং সে এখন কোনোভাবেই শরীর আবার বন্ধ করতে পারবে না। তখন সে কবিরাজ মেয়েটাকে বলতেছে, সাহস দেখায় বলে যে তুই আমার কি করবি করে নিস, যা, তোর মাথা আমি ফেরত দেবো না। তখন কবিরাজটা ভয়ে ভয়ে হেঁটে হেঁটে তার বাড়িতে আসে এবং এসেই সে তার স্ত্রীকে বলতেছে যে পুরো হেকিমের ঘটনাটা খুলে বলে যে আমি এরকম কোনো কাজ করতে বলছিলাম, আজকে আমার এই ঘটনা ঘটছে, ঘটার পরে এখন আমি সমস্যায় পড়ছি, আমারকে সেই মেয়েটা ভয় দেখাইতেছে। তো সেই কবিরাজের স্ত্রী বলতেছে, দেখো আমি তোমাকে অনেক আগে থেকেই বলছি তুমি এসব কাজ করো না, এগুলা খারাপ কাজ, তুমি তওবা কাটো, এগুলো এখনো বা তুমি ভালো পথে ফিরে আসো। তো সেই কবিরাজ বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখি ভেবে চিন্তে কি করা যায়। তো ওনার স্ত্রী সেই ঘরে থাকতে নাকি পাশেই ছিল, তো আর কবিরাজের যে এখানে সে ওর আসর ছিল সে নাকি ঘরটা নাকি একটু সামনে ছিল। তো কবিরাজের স্ত্রীর সাথে কথা বলে সেই রাতেই প্রায় 2টা-1টার দিকে সে তার যেখানে কবিরাজ বসে তার আসর যেখানে সেই রুমে চলে যায়। তো সকাল নাকি 10টা-11টা হয়ে গেছে, কবিরাজের রুম থেকে অনেক কবিরাজ বের হচ্ছিল না। এর স্ত্রী নাকি তখন খুব অবাক হয়ে যায় এবং সে আশেপাশের লোকজনকে ডাকতেছে যে দেখেন আমার স্বামী তো এখনো অনেকক্ষণ হয়ে গেছে দরজা খুলে না। তো একটা সিদ্ধান্ত হয় যে দরজা ভাঙা হবে। দরজা ভাঙা হয় এবং কবিরাজের যে রুমে যে উদ্ভট জিনিসগুলো দেখা গিয়েছিল, যেটা হেকিম দেখেছিল, সেই রুমটা দেখছে যে ঝড় বা বাতাস আসলে যেরকম ওলট পালট হয়ে থাকে জিনিসপত্র, সেই রুমটা নাকি এরকম অগোছালো অবস্থায় ছিল এবং
আশ্চর্যের বিষয় হচ্ছে কবিরাজ তার খাটে এমন ভাবে শুয়েছিল যে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে, কিন্তু যখন তাকে ডাক দিয়ে যখন দেখলো কি উঠতেছে না কবিরাজটা, অনেকে উঠানোর চেষ্টা করলো। উঠানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে দেখতেছে যে কবিরাজের মাথাটা এমন ভাবে ভাঙা যে অনেক সময় দেখা যায় না যে কলা গাছ ভেঙে ফেলে যেরকম আলাদাভাবে ঝুলে থাকে, ঠিক সেরকম অবস্থায় ভাঙা, মানে ভিতর দিয়ে হাড় সম্পূর্ণ ভাঙা। তারপর তো বাড়ির সবাই বুঝে যায় যে সে কবিরাজি করতে এটা কোনো সাইড এফেক্ট হয়েছে, এবং তার কবিরাজের স্ত্রী এটা তো বুঝেই যায় যে গতকাল এই সমস্যার কারণে এই ঘটনাটা ঘটছে। সবার মন খারাপ। কবিরাজকে দাফন দেওয়ার জন্য অনেক লোকজন আসে এবং দাফন দিতে যাবে, মানে দাফন নাকি দিতে যাবে, কেউ নাকি জানাজায় আসতে আগ্রহ দেখাচ্ছিল না। অনেক কষ্ট নাকি বাড়ির কয়েকজন লোক মিলে দাফনটা দেয় কোন রকম। হেকিম তো এটা জানেই না যে কবিরাজের কি হয়েছে। তো হেকিম কয়েকদিন পরে, মানে 2-1 দিন পর, যখন তার নিয়ম অনুযায়ী যেই ডেটে তার যাওয়ার কথা কবিরাজের কাছে, তখন সে কবিরাজের বাসায় গিয়ে দেখতেছে কবিরাজ নাই। তখন সে কবিরাজের স্ত্রীকে বলে যেরকম যে সমস্যাটা আমি দেখতেছি যে কবিরাজ সাহেব না কোথায়। তো স্ত্রী পুরোটা ঘটনা বলে যে তোমাকে যে এরকম কাজগুলো করতে বসে, এরপর থেকে এই ঘটনা ঘটছে, এই জন্য কবিরাজ মারা গেছে। তোমাকে অনুরোধ করো বাবা, তুমি এইসব রাস্তায় যাও না, আমার স্বামী তো আমি হারাইছি, আমি চাই না যে তোমার এরকম ক্ষতি হোক, তুমি এগুলো বন্ধ করো, এগুলো করো না। তোমার কথা কবিরাজ সাহেব মারা যাওয়ার আগে বলে গেছিল। হেকিম তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে বাসায় এসে পড়ে। তারপর থেকে নাকি হেকিম প্রায় রাতে নাকি স্বপ্ন দেখতো যে সেই মহিলার আর্তনাদ যে আমার মাথা ফিরায় দেয়। হেকিম তার সাথে যে ঘটনাটা ঘটেছে তার বাবা মাকে বিস্তারিত বলে, একবারে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। কবিরাজের সাথেও কি ঘটে এগুলো খুলে বলে, এবং তার বাবা মা একটা বড় হুজুর দেখায় এবং হুজুর বলে যে দেখো হেকিম, একটা উপায় আছে যে তোমাকে সেই মহিলার মাথাটা ফেরত দিতে হবে, তাহলে তুমি সমস্যার সমাধান হবে। হেকিম আবার সে কবিরাজের স্ত্রীর কাছে যায় এবং কোন রকম সেই মহিলার মাথাটা নেওয়ার পরে হেকিম সাহস দেখায় আবার নিজে সেই মাথাটা সেই কবরে আবার গিয়ে সে রাতে অন্ধকারে গিয়ে মানে মাটি চাপা দিয়ে আসে। তারপর সে আবার সে হুজুর কাছে যায়। সে বড় হুজুর তাকে বলে যে হ্যাঁ, তুমি যেহেতু মাটি চাপা দিচ্ছ আর কোনো সমস্যা হবে না, কিছু তৌকিদ দেয় এবং কিছু দোয়া দরুদ করে ওকে বিদায় করে দেয়। তারপর থেকে নাকি হেকিম সম্পূর্ণ সুস্থ এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নাকি এখনো বেঁচে আছে। এবং এই ঘটনাটা সেই পাকিস্তানি ভাই অভিভাইকে জানায়, যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।